প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিলে। সঙ্গে আছে আমি রুবায়েত ফেরদৌস। প্রিয় দর্শক, আজ ঐতিহাসিক নূর হোসেন দিবস। নূর হোসেনের নাম শুনলে মনে ভেসে ওঠে টকবগে এক উদম শরীর, যেখানে রক্তের অক্ষরে লেখা স্বৈরাচার নিপাত যাক আর গণতন্ত্র মুক্তি পাক। বুক দিয়ে, পিঠ দিয়ে, গোটা শরীর দিয়ে নূর হোসেন তার রাজনৈতিক ইশতেহার প্রকাশ করে গেছেন। মাত্র 6টি শব্দে তিনি তার 2 দফা ঘোষণা করেছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, 36 বছর পরে আমরা কতটুকু মর্যাদা দিয়েছি তার বুকে পিঠের 2 দফাকে? জীবন বাজি রেখে যে দাবি তিনি জানিয়েছিলেন, তাকে সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠা পেয়েছে? মুক্তি পেয়েছে কি গণতন্ত্র? এসব প্রশ্নকে সামনে রেখে প্রিয় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় নূর হোসেন দিবস, গণতন্ত্র কি মুক্তি পেয়েছে? এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল। বাঁ দিকে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। ডান দিকে আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। এছাড়া আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান, এরশাদ সরকারের সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশিদ এমপি। তিনি কিছুক্ষণ মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন। যুক্ত আছেন ইতোমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস। প্রিয় দর্শক, অনুষ্ঠানে সরাসরি প্রশ্ন করতে অথবা মতামত জানাতে ফোন করুন আমাদের টেলিভিশনের পর্দায় দেখার নম্বরে। চাইলে অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারেন ফেসবুকে। আমরা আলোচনায় যাব। প্রথমে জোনায়েদ সাকি, আপনাকে দিয়ে জিজ্ঞেস করতে চাই যে নূর হোসেন যে শরীর দিয়ে, তার বুক আর পিঠ দিয়ে যে রাজনৈতিক ইশতেহার লিখেছিলেন, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, কি অবস্থা আজকে 36 বছর পরে যদি ফিরে তাকাই? আপনাকে ধন্যবাদ, এবং যারা এই অনুষ্ঠান দেখছেন আমাদের সহ আলোচকদের সহ আমি সবাইকে সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই নূর হোসেনের যে রাজনৈতিক ইশতেহার, মানে এটা একটা কি বলবো, যে তামাশার একেবারে চূড়ান্ত আর কি, যে নূর হোসেনের সেই আত্মত্যাগ, আজকে ঠিক তার বিপরীত বললেও কম বলা হবে। স্বৈরাচার কেবল ওই পুরনো যে স্বৈরাচার, সেই স্বৈরাচারকে এখন পকেটে নিয়ে একটা ভয়াবহ ফ্যাসিবাদ বাংলাদেশে কায়েম হয়েছে, এবং সেখানে গণতন্ত্র, যেটার মূল কথা ছিল যে সার্বভৌম জনগণের সার্বভৌমত্ব কিংবা জনগণের সার্বভৌম ক্ষমতা। তো জনগণের ক্ষমতা আসলে কিভাবে নির্দিষ্ট হয়? এটা তো আসলে জনগণ তো একটা বিমূর্ত ব্যাপার, এটা ব্যক্তিতে আসতে হয়। ব্যক্তির সার্বভৌমত্ব, ব্যক্তির অধিকারের মধ্য দিয়ে ব্যক্তির ক্ষমতা প্রতিষ্ঠা হয়। তো ব্যক্তির যে অধিকার প্রতিষ্ঠা হয় সেটা হচ্ছে রাষ্ট্রের সাথে। রাষ্ট্র প্রত্যেক ব্যক্তিকে নাগরিক হিসেবে বিবেচনা করবে। তার ধর্ম কি, তার জাতিগত পরিচয় কি, লিঙ্গীয় পরিচয় কি, এই সব পরিচয় থাকবে না। নাগরিক হিসেবে তার হবে না, এবং সেই ব্যক্তিরা তারা নির্বাচন করবেন কারা ক্ষমতা কিংবা রাষ্ট্র পরিচালনা করবেন। তো এই যে ন্যূনতম ভিত্তির জায়গা, সেই জায়গাটাকে আজকে একেবারে নির্বাসনে পাঠানো হয়েছে। প্রাতিষ্ঠানিকভাবে এমন আয়োজন করা হয়েছে যেখানে সমস্ত রাষ্ট্রশক্তি, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো মানুষের ভোটের অধিকার কিভাবে কেড়ে নেওয়া যায়, তারপর কেড়ে নিয়ে আবার বলা হয় যে না তোমরা ভোট দিচ্ছ, এটাই গণতন্ত্র, সেইটা আজকে প্রতিষ্ঠা করা হয়েছে। ফলে এইখানে একটা এমন রাজত্ব কায়েম হয়েছে যে কোনো কিছু ন্যূনতম কোনো জবাবদিহিতা নেই। আজকে ধরুন তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, যখন জনগণের জীবনে এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নাবিশ্বাস উঠেছে, তখন তেলের দাম বাড়িয়ে ডিজেলের দাম 15 টাকা করে ফেলা হয়েছে, যার ফলাফল হচ্ছে সমস্ত পণ্য পরিবহনের খরচ বাড়বে, বাসের ভাড়া বাড়বে, সমস্ত জিনিসপত্রের দাম বাড়বে, বিদ্যুতের দাম বাড়বে। মানে অর্থনীতি এমনিতেই একটু এই করোনা কালের কারণে বিপদের মুখে, তার উপরে এই ধরনের মানে অবকাঠামোগত ব্যয় বিপুলভাবে বাড়িয়ে এখানে বিনিয়োগ, কর্মসংস্থানের 12টা বাজিয়ে জনজীবনের উপরে কতভাবে চাপিয়ে দেওয়া যায়, এবং সেই জনগণের পকেট কেটে টাকা লুটপাট, দুর্নীতি, বড় বড় প্রকল্পের নামে সেই জায়গায় সরবরাহ করা যায়, এইরকম একটা জবাবদিহীন অবস্থা তৈরি হয়েছে। কারণ দেশে ন্যূনতম মানুষের আর কোনো অধিকার কার্যকর নয়। যে দেশে ভোট থাকে না, আমি বলি না ভোট মানেই একমাত্র গণতন্ত্র, কিন্তু ভোট হচ্ছে গণতন্ত্রের প্রাথমিক সিঁড়ি, এবং ভোট হচ্ছে নাগরিকের ওই সার্বভৌম ক্ষমতার পরিচায়ক, তার স্বীকৃতি। কাজেই সেটা যদি অকার্যকর থাকে, মানুষের বাকি সব ধরনের অধিকার অকার্যকর হয়ে পড়ে, জবরদস্তির শাসন কায়েম হয়, এবং এর ফলে নানা ধরনের সামাজিক জবরদস্তি আমরা দেখতে পাই। আজকে যে সাম্প্রদায়িক হামলা, আজকে যে যেন তেন যা ইচ্ছা তাই এই দেশে নৈরাজ্য চলছে, এর পেছনের একটা বড় কারণ হচ্ছে রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে একটা জবরদস্তিকে এখানে
প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হচ্ছে এবং জবরদস্তিকে ন্যায়সঙ্গত বলে মানুষের উপর চাপিয়ে দেওয়া। অনেক ধন্যবাদ আমি আপনাকে। নূর জি। হোসেনের আত্মা আজকে কাঁদছে, নূর হোসেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই, কিন্তু তিনি যে দল দাবি করে যে নূর হোসেন তাদের কর্মী, আজকে সেই দল, তার নিজের দল আজকে এইভাবে একটা স্বৈরাচার এবং ফ্যাসিবাদ কায়েম করেছে, এটা যদি তিনি দেখতেন সম্ভবত তিনি আসলে তার এই আত্মত্যাগের জন্য নিজেই গ্লানি বোধ করতেন। খোকন ভাই, আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আজকের এই আমাদের সম্মানিত আলোচক এবং দর্শক শ্রোতাবৃন্দ আমাকে আজকের এই টিভিতে আমন্ত্রণ করার জন্যে। আমি প্রথমে আমার শহীদ নূর হোসেনের শাহাদত বার্ষিকীতে আর বিধি আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আজ থেকে ৩৬ বছর পূর্বে স্বৈরাচার সামরিক জান্তা এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলনের এক পর্যায়ে সেখানে আমরা দেখি যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সেখানে রাজপথে সে বিক্ষোভ ৭ দল ৮ দল ১৫ দলের সেই কর্মসূচি সফল করার জন্য নিয়ে এসেছিলেন। তখন তার সে খালি গায়ে সেখানে সে তার যে বুকে পিঠে ধারণ করেছিল যে একটি জীবন্ত পোস্টার, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, সেই স্লোগানের মধ্য দিয়ে তার যে অবস্থা, যে স্বৈরাচারের বিরুদ্ধে তার যে দৃঢ়তা দেখিয়েছিলেন, সেটা দেখে স্বৈরাচার এরশাদ ভয় পেয়েছিল। সে তার পুলিশ বাহিনী দিয়ে নৃশংসভাবে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। তার রক্তের পথ বেয়ে আমরা 1990 সালের সফল একটি ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা একটি গণতান্ত্রিক সরকার, যে আমাদের আকাঙ্ক্ষা প্রত্যাশা ছিল যে একটি গণতান্ত্রিক সরকার আমরা প্রতিষ্ঠা করব, সেটা আমরা করতে পেরেছিলাম প্রাথমিক পর্যায়ে। তারপরে আমরা সেই তার যে আত্মত্যাগ, তার যে জীবন উৎসর্গ মধ্যে দিয়ে, তার রক্তের মধ্য দিয়ে যে আমরা যা অর্জন করেছিলাম, সেটা আমরা আশা করেছিলাম যে গণতন্ত্রকে একটি প্রাতিষ্ঠানিক আমরা রূপ দেব তাদের রক্তের মধ্যে দিয়ে। কিন্তু আজকে এই কেন আমরা সেই গণতন্ত্রকে আমরা সেখানে আবার পুনরুদ্ধারের জন্য আমাদেরকে আবার রক্ত দিতে হচ্ছে, আবার আন্দোলন করতে হচ্ছে। তো সেটা আমি মনে করি যে আমাদের এই দায়টা কার, এটাকে আজকে জনগণ নিশ্চয়ই বুঝছেন যে এই যে স্বৈরাচার সে এই দেশের 0.something জনগণ এই সরকারকে, যেখানে সরকারের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর একটি অবৈধ অসাংবিধানিক একটি গায়ের জোরে একটি রাতের অন্ধকারে নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা হস্তান্তর করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল। তখন আমরা বহুবার আন্দোলন করেছি। সেই আন্দোলনের মাঝপথে গিয়ে অনেক আমরা দেখেছি যে আন্দোলনের যে আমাদের ছন্দপতন হয়েছে এবং আন্দোলনের চূড়ান্ত বিজয় আমরা অর্জন করেছিলাম 90-এর সে 6 ডিসেম্বর আমাদের আন্দোলন করে। কিন্তু সেই আন্দোলনটাকে আমরা কেন কঠিন 3 দলীয় জোটের রূপরেখা সেখানে আমরাও বাস্তবায়ন আমরা করতে পারি নাই। সেখানে দেখা যায় যে সেই পতিত স্বৈরাচার, যে স্বৈরাচারের বাংলাদেশের মাটি তার বিচার হওয়ার কথা ছিল, ফাঁসি হওয়ার কথা ছিল, তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার কথা ছিল। সে পৃথিবীর ইতিহাসে কোনো পতিত স্বৈরাচার হয় দেশ থেকে পালিয়ে যায়, তার মৃত্যু ঘটে। কিন্তু সেখানে আমরা দেখলাম যে স্বৈরাচারের সাথে বহাল তবিয়েতে সে দাপটের সাথে সেই দেশে আবার রাজনীতিতে পুনর্বাসিত হলো এবং আমাদের একটি রাজনীতিতে বর্তমান যে আওয়ামী লীগ, যে তারা বলে যে তারা একটি 75 একটি পুরানি রাজনৈতিক দল, কিন্তু দেখলাম তারা ক্ষমতার মোহে অন্ধ হয়ে সেই স্বৈরাচারের আমলে আমরা দেখেছি যে চিটাগাঙ্গে 1986 সালে পুলিশের গুলিতে 24 জন আওয়ামী লীগের নেতাকর্মী নিহত হয়েছিল। সেলিম দেলোয়ারকে ট্রাকের চাকায় পিষ্ট করে হত্যা করা হয়েছিল। সেই অনেক কর্মী তাদেরও নিহত হয়েছিল। কিন্তু সেখানে দেখা যায় তারা সেই শহীদের রক্তের সাথে বেইমানে বিশ্বাসঘাতকতা করে সেখানে তাদের সেই পতিত স্বৈরাচার, চিহ্নিত স্বৈরাচার, সেই স্বৈরাচার এরশাদের সাথে তারা আপোষ করে তার রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য তারা আপোষ করেছে। এটা একটা এমন নীতি নৈতিকতার যে স্খলন এবং তারা যে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে, এটা তার প্রমাণ হয়েছে এবং সেটা আজকে জনগণের কাছে কিন্তু তাদেরকে জবাবদিহি করতে হবে। এবং তারা যে কাজটি করেছে সেই কাজের জন্য আজকে যে গণতন্ত্র, আজকে যে নির্বাসিত, আজকে যে আইনের শাসন নাই, বিচার বিভাগের স্বাধীনতা নাই, মানুষের ভোটাধিকার নাই, আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের যে আমাদের মূল চেতনা ছিল মানুষের মৌলিক অধিকার, সেই গণতন্ত্র, আইনের শাসন, ভোটাধিকার এবং অর্থনৈতিক মুক্তি, আজকে সেই অবস্থায় আমরা ফিরে এসেছি। অনেক ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন। আসবো অসীম কুমার উকিল, আপনি যদি বলেন নূর হোসেন, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের রাজনীতির ইতিহাসের গণতান্ত্রিক আন্দোলনের একটি মাইল ফলক শহীদ নূর হোসেন। সেই শহীদ নূর হোসেন দিবসে আমাদেরকে সমবেত করেছেন কিছু কথা বলার জন্য, সেজন্য
আপনাকে আরটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ, সহ আলোচক সকলকে স্বাগতম, যারা টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানমালা দেখছেন তাদেরকে শুভেচ্ছা, স্বাগতম। আপনি যেটা বলছিলেন যে ওই গণতন্ত্র মুক্তি পেয়েছে কিনা, অবশ্যই শৃঙ্খলিত গণতন্ত্র মুক্তি পেয়েছে এবং বাংলাদেশটা এগিয়ে যাচ্ছে। আমার দলের সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের সকালে শহীদ নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদনের পরে কথাটা স্পষ্টতই বলেছে যে গণতন্ত্র বিকাশমান, সেই বিকাশমান গণতন্ত্রের ধারাকে আরও শক্তিশালী করা দরকার। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। কিন্তু মানে আলোচনার ক্ষেত্রে যে অসুবিধাটা হয়, জোনায়েদ সাকি যখন বলে যে দল দাবি করে নূর হোসেন তাদের দলে রাখে, মানে নূর হোসেন আওয়ামী লীগ করতো, এই জায়গাটুকুতেও স্বীকৃতি দিতে কুণ্ঠাবোধ করে, দাবি করে বলতে পারতো যে আওয়ামী লীগের নূর হোসেন, সেই আওয়ামী লীগ এখন কি করে, এই জায়গাটা তো প্রচ্ছন্ন অবজ্ঞা যে নূর হোসেনের দল করবে কেন, এটা গণসংহতি করতে পারতো বা এরকম অন্য একটা কিছু করতে পারতো। আলোচনার লাইনটা যদি এরকম হয় তাহলে তো অগ্রসর হওয়াটা সাংঘাতিকভাবে ডিফিকাল্ট। এখন আবার এই যে আমাদের ভাই বন্ধু খায়রুল কবির খোকন আর কি বলতেছিল যে আইনের শাসন প্রতিষ্ঠা, খুব ভালো কথা আর কি। আইনের শাসন প্রতিষ্ঠা আমাদের সকলকে কন্ট্রিবিউট করতে হবে, কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠায় 1975 থেকে 1996 21টি বছর বিএনপি জাতীয় পার্টি এবং বিএনপির শাসনামলে আইনের শাসনের জায়গাটা কোথায় ছিল? একদম মোটা দাগে যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিচারটাকেও ফাইলবন্দি তালাবন্দি করে রাখা হয়েছিল। সেখান থেকে বৃত্ত ভেঙে আমরা আইনের শাসন প্রতিষ্ঠানের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি আর কি। সেক্ষেত্রে নিঃসন্দেহে আমরা অগ্রসর হয়েছে, এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। আপনার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে কথাটা বলছেন, সেক্ষেত্রে প্রাতিষ্ঠানিক রূপ বলতে যেটা বোঝায় নির্বাচন কমিশন, পার্লামেন্ট, বিচার বিভাগ, নির্বাহী বিভাগের পৃথকীকরণ, সংবাদপত্রের স্বাধীনতা, এই জায়গাগুলি অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি গণতন্ত্রমুখী হয়েছে নিঃসন্দেহে বলা চলে। আমার খায়রুল কবির খোকনের যে দাবিটা ছিল আর কি, যে ক্ষমতার পালাবদল হবে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে, রাতের অন্ধকারে নয়, অস্ত্রের জোরে নয়, হত্যা ষড়যন্ত্র রাজনীতির চির অবসান হবে, সেই জায়গাটা থেকে বের হয়ে আমরা দীর্ঘ পথ পরিক্রমায় 87 সালের নূর হোসেনের জীবন উৎসর্গ করা, তার পথ ধরে 90 স্বৈরাচারী ব্যবস্থার পতন পরবর্তী সময়ে নিঃসন্দেহে গণতান্ত্রিক একটি আবহ আছে বলে এগিয়ে যাচ্ছে। নির্বাচনী ব্যবস্থা নিয়ে কথা আছে, কথা বলছেন, কথা বলতেই পারেন। সেই নির্বাচনী ব্যবস্থাকেও আমরা অনেক বেশি সুদূর ভিত্তির উপর দাঁড় করিয়েছি। আজকের নির্বাচন কমিশনের কাঠামো বৃদ্ধি, বাজেট বৃদ্ধি, লোকবল বৃদ্ধি, তারপর একটা সার্চ কমিশন গঠনের মধ্য দিয়ে পুরো পিপুল একটা ডিসিশন নেওয়া, সেই জায়গাগুলো আমরা তৈরি করেছে। এই ডিসিশনটা কারো কারো অপছন্দ হতে পারে, তার থেকে বেটার যে কোনো প্রপোজাল আলোচনার টেবিলে নিয়ে এসে আমরা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হতে পারি। কিন্তু মানি না, মানবো না, সেই জায়গাটাই বোধহয় বাংলাদেশ এখন আর নাই। আমরা স্পষ্টতই মনে করি যে এগিয়ে যাচ্ছে, আমরা এগিয়ে যাব। পার্লামেন্ট হচ্ছে সকল আলাপ আলোচনার কেন্দ্রবিন্দু। বিচার বিভাগ, নির্বিভাগ পৃথকীকরণের জায়গাগুলো তৈরি হয়েছে। বিচার বিভাগের বিচারক নিয়োগের প্রক্রিয়া এখন অনেক বেশি ওজন হয়েছে, অ্যাকসেপ্টেবল হয়েছে। সামগ্রিকভাবে পার্লামেন্ট আলাপ আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখন যারা গণতন্ত্রের কথা বলছে, শৃঙ্খলিত গণতন্ত্রকে মুক্ত করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কথা বলছে কি, তাদেরও সকলকে এই ক্ষেত্রে এগিয়ে আসতে হবে, ভূমিকা রাখতে হবে, অবদান রাখতে হবে। কিন্তু সেখানে গণতন্ত্রের পথে কী কী অন্তরায় আছে, বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করে আমরা অবশ্যই অগ্রসর হতে চাই। এবং এই ক্ষেত্রে একটা পয়েন্ট খুব মোটা দাগেই বলি আর কি, যে বিষয়গুলো 71-এর মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে মীমাংসিত ছিল, সেই মীমাংসিত বিষয়টি 75 উত্তর বাংলাদেশের রাজনীতিতে টেনে আনা হলো। যারা মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, পৃথিবীর কোনো দেশে এটি নাই মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, স্বাধীনতার বিরোধিতাকারী শক্তিটা স্বাধীন দেশে দাঁড়িয়ে রাজনীতি করে, কিন্তু বাংলাদেশে এটা হয়েছে। ধর্মকে রাজনীতিতে টেনে আনা হয়েছে। ধর্মটা যার যার, রাষ্ট্রটা সবার। আমার রাজনৈতিক সলিউশন, আমরা এখানে যখন বসেছি একটা পয়েন্টের সলিউশনে পৌঁছতে পারবো, কিন্তু ধর্মকে নিয়ে আমরা সলিউশন পৌঁছাটা সম্ভব নয়।
আমার ধর্মটা আমার কাছে, খায়রুল কবির খোকনের ধর্মটা খায়রুল কবির খোকনের কাছে। সেই ধর্মটাকে যখনই আমি রাজনীতিতে টেনে এনেছি তখনই বিভাজনগুলি তৈরি হয়েছে। সেক্ষেত্রে অত্যন্ত স্পষ্ট জায়গাগুলিকে, ধর্মটা যার যার, রাষ্ট্রটা সবার, এই জায়গায় দাঁড়িয়ে সকলকে কথা বলার মধ্য দিয়ে গণতন্ত্রের পথে যে অন্তরায় ধর্মীয় রাজনীতি, ধর্মীয় উন্মাদনা, এটাকে বন্ধ করা যাবে, সেই আলোচনাটা করে আমরা এগিয়ে যেতে চাই সম্মুখ পানে। অনেক ধন্যবাদ। সেই আলোচনার সামনে আমরা করব। কুদ্দুস ভাই, আপনি যদি বলেন যে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে সাংস্কৃতিক কর্মীদের একটা বড় ভূমিকা ছিল এবং নূর হোসেনের আত্মদান সব মিলিয়ে আপনি কিভাবে দেখছেন ওই সময়কার আন্দোলন, যে আশা প্রত্যাশা নিয়ে আপনি করেছিলেন, আজকে এত বছর পরে যদি ফিরে তাকান তাহলে কি মনে হয় আসলে বাংলাদেশ কোথায় এসে দাঁড়িয়েছে আসলে? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এবং আজকে আলোচনায় যারা অংশগ্রহণ করছেন সম্মানিত আলোচক সবাইকে ধন্যবাদ জানাই। এবং আমি গণতান্ত্রিক আন্দোলনে যারা বিভিন্ন সময় আত্মাহুতি দিয়েছেন তাদেরকে স্মরণ করছি। আসলে আলোচনার প্রত্যেকে তার নিজের রাজনৈতিক দলীয় দৃষ্টিকোণ থেকে কথা বলছেন, যার কারণে কারো কথার সাথে কারো কথার কোনো মিল নেই। কিন্তু আমরা সংস্কৃতি কর্মীরা কোনো দলীয় দৃষ্টিকোণ থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করিনি। এবং আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে পুরানো পল্টন মোড়ে যেখানে একটি পেট্রোল পাম্প ছিল, সেই সময় স্বৈরাচার বিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সেখানে আমরা বেতার টেলিভিশন বয়কট করে জনতার জয় সম্প্রচার কেন্দ্র নামে বিকল্প টেলিভিশন সেন্টার চালু করেছিলাম। এবং ছাত্র সংগ্রাম পরিষদের 3 জোটের বহু কর্মসূচি সিদ্ধান্ত এই মঞ্চতে ঘোষণা করা হয়েছিল। আমাদের সবার আকাঙ্ক্ষা তো ছিল একটা, যে স্বাধীন বাংলাদেশে বিশেষ করে 1975 পুরনো কথা আপনার ফেরত যেতেই হবে, কারণ 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করবার পর গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের আদর্শ কোথায় গেল, সেটি তো বড় প্রশ্ন হিসেবে আমাদের কাছে এসে যাচ্ছে। আজকে আমরা বলছি যে আমরা গণতন্ত্র চাই। গণতন্ত্র মানে তো শুধু একদিনের ভোট দেওয়াটাই গণতন্ত্র নয়। গণতন্ত্র হলো সামগ্রিক জীবন ব্যবস্থা, এবং সামগ্রিক জীবন ব্যবস্থা আমাদের ব্যাহত হয়েছিল। আমাদের মুক্তিযুদ্ধের যে মৌল চেতনাগুলো, যেটি আমাদের 72-এর সংবিধানে সন্নিবেশিত হয়েছিল, সেগুলো পাবার লক্ষ্যেই মূলত আমরা সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। তার মধ্যে এরশাদের পতন একটি মৌলিক দাবি ছিল, কারণ আমরা আশা করেছিলাম যে এরশাদের পতন হওয়ার পর 3 জোটের রূপরেখা অনুযায়ী যে সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে, এবং সেই রাষ্ট্রে জনগণের মৌলিক মানবিক অধিকার, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের অধিকার নিশ্চিত হবে এবং একটি অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠিত হবে। কিন্তু বাস্তবে কি হলো? বাস্তবে হলো যে আমরা একটি নির্বাচন পেলাম, সেটিও যাই হোক আমরা সবাই গ্রহণ করেছি। 2টি নির্বাচন আমরা গ্রহণ করেছি, ত্রুটি বিচ্ছিন্ন কিছু সমালোচনা ছিল, কিন্তু 3য় নির্বাচনের সময় এসে সেই নির্বাচনটি আর করা গেল না। কেন করা গেল না? কেন বা তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান, সেই বিধান কেন বিতর্কিত হলো, কেন সেটি গ্রহণযোগ্য হলো না, এটি আমরা প্রত্যেকে জানি। কাজে আমরা হয়তো এখানে প্রত্যেকে নিজের পক্ষে নানা যুক্তি দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করব, কিন্তু মানুষ সব জানে। তো মূল কথা হলো যে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাব। এটি সব দলগুলোর কথা বলছি এই কারণে, আমরা নূর হোসেনের আত্মার সাথে বেইমানি করার কথা বলছি, তার আগে তো 30 লক্ষ শহীদের সাথে বেইমানি করে বসে আছি। সে কথার জবাব কে দেবে? আজকে বাংলাদেশে যে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার সময় 6টি জেলায় এতগুলো মন্দিরে হামলা হলো, কই সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে একটা বিবৃতি কেন যৌথভাবে দিতে পারলেন না যে আমরা এই হামলার নিন্দা করি এবং আমরা অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা চাই? একটা বিবৃতিও দিতে পারলেন না। 64 জেলা তো দিয়েছিল, 64 জেলায় তো অভিন্ন সম্পাদকীয় পত্রিকায় প্রকাশিত হয়েছিল পূর্ব পাকিস্তান রুখিয়া দাঁড়াও। আজকে কোথায় সে গণমাধ্যম? এবং আমরা সংস্কৃতি কর্মীরা সকল সময় একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার কথা বলে এসেছি এবং সেই লক্ষ্যে আমাদের কর্মধারা অব্যাহত রেখেছি। কিন্তু প্রধানত রাজনৈতিক দলগুলোর অনৈক্যের কারণে এবং তাদের মধ্যে নানা ধরনের সুবিধাবাদিতার কারণে, আমি বলবো এক কথা, যত কষ্টই আপনারা পান না কেন, আপনাদের সেই দলের মধ্যে প্রথমত গণতন্ত্র নাই, দ্বিতীয়ত গণতান্ত্রিক
চিন্তাকে মাথায় রেখে ঐক্যবদ্ধ ভাবে আমরা কোনো ভূমিকা পালন করতে পারছি না। যার যার কোটারি মতো, যার যার সুবিধা মতো, যার যার জোটের মতো, কার সাথে গেলে ক্ষমতার ভাগ পাওয়া যাবে, কার সাথে গেলে কোন জোটকে আমি আমার পক্ষে আনতে পারবো, এই ধরনের চিন্তা যখন থাকে, আমরা মুখে গণতন্ত্রের কথা বলি, জনগণের কথা বলি, কিন্তু বাস্তব জীবনে জনগণের জন্য আমার দলের কি কর্মসূচি, একটি রাজনৈতিক দলের প্রধান ভূমিকা হলো, দায়িত্ব হলো তার দলীয় কর্মসূচির ভিত্তিতে জনগণকে ঐক্যবদ্ধ করা। শুধুমাত্র অন্যের ছিদ্র অন্বেষণ করা একটি রাজনৈতিক দলের মূল দায়িত্ব হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের রাজনৈতিক দলগুলো সে ভূমিকা পালন করলে আমরা এই সংকট থেকে উত্তরণ ঘটাতে পারবো। প্রকৃত গণতন্ত্র, যেই গণতন্ত্রে মানুষের অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আরো সময় পাবেন আপনি কথা বলার জন্য। কাজী ফিরোজ হোসেন যদি বলেন যে আপনার দলের নেতার সেই স্বৈরাচার নিপাত যাক আর গণতন্ত্র মুক্তি পাক, এতক্ষণে আলোচনা হলো একটা মিশ্র অভিব্যক্তি। কেউ কেউ বলছেন যে না, ঠিক পথে চলছে, বাকিরা মনে করছেন যে না, গণতন্ত্র মুক্তি পায়নি, আসলে নতুন করে স্বৈরাচারী রূপ ধরছে। আপনি কিভাবে দেখছেন, মানুষের প্রত্যাশা কতটা পূরণ হলো আসলে? ধন্যবাদ। ধন্যবাদ। আমি আসলে এতক্ষণ তো শুনতে পারিনি, আমি একদম গ্রামে আছি, তো সেই জন্য আমার দেরি হয়েছে, আরেক জায়গাতে এসে আমি কথা বলতেছি। আমি আলোচনা শুনলাম একজনের, মিজান ভাই আলোচনা শুনতে পারিনি। যাই হোক, 30 বছর আগে আমাদের সরকারের পতন ঘটছে, আমরা ক্ষমতাচ্যুত হয়েছি। 30 বছর শুধু স্বৈরাচারের গান গাইয়া এই দেশটাকে আপনারা শোষণ করছেন। আর কত? 30 বছর এক গীত গেয়ে গান গেয়ে সুরে গেলাম না, তারপরে নামাজ থেকে আলহামদুলিল্লাহ সুরা পড়বেন, সারা জীবন ওইটা পড়েই নামাজ শুরু করতে হবে। এখন একটু সুরা চেঞ্জ করেন, এই সমস্ত ধান্দাবাজি করে চলবে না। খালি গণতন্ত্র, গণতন্ত্র অর্থটা কি? এক লাফে আপনি 15 টাকা ডিজেলের দাম বাড়াই দিলেন, টিকিটের দাম বাড়াই দিলেন, বাস আল্লাহরা একটা স্ট্রাইক করে বসলো, এগুলো সমস্ত সাজানো খেলা। তারপরে দেখা গেল যে তারা স্ট্রাইক উঠে গেলো কেন? আমাদের সাথে একটা ফয়সলা হয়েছে সরকারের, আমরা ভাড়া বাড়াই দিলাম। ভাড়াটা কে দেবে? জনগণ দেবে। জনগণ তো দেশের মালিক নেই, মালিক তো আপনারা। তো এইটা গণতন্ত্র এই বলে। গণতন্ত্র কায়েম হয়েছে, এখন আবার গণতন্ত্র চিৎকার করেন কেন? 90-তে গণতন্ত্র হয়ে গেছে, তো এখন আবার গণতন্ত্র চিৎকার করতে হবে কেন? শুনেন, হাইকোর্টের সামনে গ্রিক দেবী বসালেন। আমি আগে চিফ জাস্টিস সিনহা সাহেব ছিল, বন্ধু মানুষ, জিজ্ঞেস করলেন ভাই তুমি এইটা কেন বসাইলা? না না, সারা ইউপি আপনি ঘোরেন নাই ফিরোজ ভাই, সব জায়গাতে এটা আছে। গ্রিক দেবী এইটা দিয়ে আমরা, আমাদের এতদিন যে ছিল না, তোমাদের আইনের কি অসুবিধা ছিল? তো আইনি কোনো বত্যয় ঘটেছিল? তোমরা কি বেআইনি কাজ করেছো? তো এইটা কেন দিতে হবে? আর গ্রিক দেবী যে শাড়ি পরতো, এটি তোমার কি দেখাইলো? এক তরল দিয়ে শাড়ি পরাইয়া। তারপরে দেখেন, আমরা বললাম যে জাতীয় ঈদগাহ আমরা করছি, আমরা তো শহীদ ছিলাম, জাতীয় ঈদগাহ আমরা এরশাদ সাহেবের করা, নামাজ তো ওখানে পড়েন, ওই আল্লাহ শরীরের পতন ঘটান করেন, ওই জায়গাটা হলে এরশাদ সাহেবের করা। ওটা কূপ ছিল, কুয়া ছিল, আন্দা জায়গা ছিল। তারপরে সেই গ্রিক দেবী আমাদের চাপের মুখে সরাই দিল আরেক জায়গা। আমি সিনাকে বললো যে ভাই দেখো, এইটা যে তুমি আনলা, এইটা ফল কিন্তু একদিন তোমাকে ভোগ করতে হবে। আমার 11 বছর হয়েছে মাত্র, কারণ এখন তো যে এইটা তো এখন আর কইতে পারবে না। গ্রিক দিঘি লাগানোর পরে, ওই দেবীর প্রতিকৃতি লাগানোর পরে যত বিচার হবে, এটা শুদ্ধ বিচার, অর্থাৎ ন্যায় বিচারের, এইটা বলে ন্যায় বিচারের প্রতীক। একটা দেবীর প্রতিকৃতি এই দেশের ন্যায় বিচারের প্রতীক। সাংস্কৃতিক কর্মীরা তখন আপনার কথা বলেন না কেন? যে আমার ধর্ম ইসলাম, আমার জাতি ঈদগাহে আমি নামাজ পড়তে যাই, ঈদে কোরবানিতে, আমার সামনে এইটা একটা দেবী বসে দিচ্ছেন যে ন্যায় বিচারের প্রতীক। এখন তখন বিচারটা হয়ে গেছে সিনহা সাহেবের বিরুদ্ধে। আমি তো বলবো যে শ্রেষ্ঠ ন্যায় বিচার এটা হয়েছে। আপনার কথা বলেন না কেন? সেই জন্য দেখেন, খালি গণতন্ত্র গণতন্ত্র চিৎকার করবেন, আর এই সমস্ত 30 বছর কাটিয়ে দেবেন। ওই পাকিস্তানে বলে গুলিস্তানের সিনেমা দেখতে যেতাম, হঠাৎ করে তখন পকেট মারের উপদ্রব ছিল, পকেট থেকে টাকা নিয়ে তো দৌড়, যে দৌড়ে সে যে পকেট মারগুলো আমরা তাকাই থাকতাম যে কে যায়, আসলে হইল পকেট মার।
যে যাচ্ছে দেখে দিচ্ছে ওই যে পয়েন্টম্যান গেল, আমরা তাকে একদম দূরের দিকে, জি ও 5 মিনিট চলে গেছে। আপনারা গণতন্ত্র গণতন্ত্র চিৎকার কইরা শরীরে চিৎকার কইরা সমস্ত দেশবাসীর আছে জি। 30 বছর ঘুরে ফিরোজ ভাই অনেক ধন্যবাদ। আপনার এই গীত খুব লম্বা বোধ হচ্ছে, গীত আমরা গাইবো একটু বিরতির পরে। মিজান স্যারটা শুনে নি আমরা। জি আমরা কিন্তু শুনবো। স্বৈরাচারের ভয় ফিরোজ ভাই আমি শুনবো বিরতির আগে প্রফেসর মিজান একটু বলবেন 2 মিনিট। প্রফেসর মিজান যদি একটু বলেন, না, গণতন্ত্র ধন্যবাদ। মুক্তিবাদ স্বৈরাচার নিপাত যাক। ফিরোজ ভাই বলছে এই গীত আর গাওয়া যাবে না, গীত বহুত গাইছেন। না, আমি অন্য কথা একটু বলি তাইলে। জি বলেন। রবার্ট ক্যাগন, আপনি জানেন ইজ ডেমোক্রেসি ইন ডিক্লাইন, এই বইয়ে বলছে গণতন্ত্র হচ্ছে একটা নাজুক ফুল এবং এটা সবসময় যত্ন আত্তি করতে হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় এবং বেড়া দিয়ে রাখতে হয়। ভিতর থেকে বাইরে থেকে যদি বেড়া যদি উঁচু না হয় তাহলে ওটার মধ্যে আগাছা ঢুকবে এবং গণতন্ত্রকে রক্ষা করা যায়। তো সেই জন্য যেটা আমরা যে কথাগুলো বলি আর কি, গণতন্ত্র মানে হচ্ছে নির্বাচন। যেমন আমাদের অত্যন্ত প্রিয় তরুণ নেতৃত্ব জোনায়েদ সাকি বলছে নির্বাচনটাই হচ্ছে আসলে গণতন্ত্রের মূল বিষয়। সেটা যদি গণতন্ত্র হয়, দেখেন একদিকে এরশাদ সাহেবকে স্বৈরাচার বলে তার পদত্যাগ হলো এবং স্বৈরাচার জেলে গেল, একই সাথে যদি ভোট হলো তখন আবার 5টা সিটে একসাথে এরশাদ সাহেব জিতে গেল। 5টা না, শুধু 30-35টা সিটে জিতছে এবং একটাতে এরশাদের। ভোট আর গণতন্ত্র যদি মিলে এবং স্বৈরাচার, এই যে ত্রিমুখী টানাপোড়েন এর মধ্যে কিন্তু ঝামেলা আসছে। যদি ভোট যদি গণতন্ত্র হয় তাহলে ভোট তো হয়েছিল 1991 সালে। আমি খুব দুঃখিত প্রফেসর মিজান, আমাদের বিরতিতে যেতে হবে। ফিরে এসে আপনাকে দিয়ে শুরু করব। প্রিয় দর্শক, আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিলে ছোট্ট বিরতি নিচ্ছি। আমরা কথা বলছিলাম নূর হোসেন দিবস, গণতন্ত্র কি মুক্তি পেয়েছে। ফিরে আসছি একটু পরেই, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিলে। সঙ্গে আছে আমি রুবায়েত ফেরদৌস। আমরা কথা বলছিলাম নূর হোসেন দিবস, গণতন্ত্র কি মুক্তি পেয়েছে। বিরতির আগে খানিকক্ষণ কথা আমরা বলেছি। বিরতির আগে অধ্যাপক মিজান আপনি শেষ করতে পারেননি, যদি আপনি বলেন জি, আমি যেটা যে গণতন্ত্রকে পাহারা দিয়ে রাখতে হয়। জি হ্যাঁ অবশ্যই, আমি রবার্ট ক্যাগানের কথাটাই বলছিলাম যে গণতন্ত্র একটা ফুল এবং ফুলকে যদি ভালো বেড়া দিয়ে রক্ষা করতে না পারেন ফুল গাছ, তাহলে সেটা আগাছায় এসে পড়ে যাবে। অতএব এই গণতন্ত্র মানে হচ্ছে যে একেবারে অবাধ হয়ে যাবে, হইলে কি পরিণতি হয় সেটা কিন্তু আমরা দেখেছি 2015 সালে। 2015 সালে গণতন্ত্রের নামে, গণতান্ত্রিক অধিকারের নামে আন্দোলন সংগ্রাম অবরোধ, যেগুলোকে আমরা সনাতনী গণতান্ত্রিক অধিকার বলি, সেই কি বিপর্যয় নেমে এসেছিল গণতন্ত্রের উপরে সেটা আমরা দেখেছি। হরতাল অবরোধের নামে মানুষ মারা, গাছ মারা, পাখি মারা, মাছ মারা থেকে আরম্ভ করে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো কিন্তু গণতন্ত্র। অর্থাৎ আমি কথাটা বলছিলাম গণতন্ত্র, স্বৈরাচার, ভোট, এগুলোকে যদি আপনি ব্যাখ্যা করতে চান তাহলে প্রত্যেকটার একটা আলাদা করে সংজ্ঞা নিরূপণ করতে হবে আমরা আসলে কি চাই। একটা জিনিস তো সত্য যে 90-এর যে এই অভ্যুত্থান, যার মধ্য দিয়ে এরশাদ সাহেবের পতন হলো, এতে কিন্তু গণতন্ত্র মুক্তি পেল না, কারণ গণতন্ত্র ক্যান্টনমেন্টে থেকে গেল। কারণ 91 নির্বাচনে যিনি আমাদের সরকার প্রধান হলেন তিনি কি ক্যান্টনমেন্টেই থাকতেন এবং পরবর্তী বছর 96 সালে যখন আবার নির্বাচন হলো তখনও কিন্তু বিরোধী নেত্রী ক্যান্টনমেন্টে থাকতেন। অর্থাৎ যে ক্যান্টনমেন্টে অবরুদ্ধ গণতন্ত্র 1975 সালে যেটা হয়েছিল সেটা কিন্তু 90 সালে মুক্তি পায় নাই। সেটার জন্য আমাদের ওয়েট করতে হয়েছে একেবারে সম্প্রতি 2008 সাল পর্যন্ত। এর আগ পর্যন্ত ক্যান্টনমেন্ট এবং ক্যান্টনমেন্টের যারা মানে নিয়ন্ত্রণ করে তারাই কিন্তু গণতন্ত্রকে ইনডাইরেক্টলি পরিচালনা করত। সেই জন্য আমাদের যে বিষয়টা এখন জোর দিতে হবে সেটা হচ্ছে গণতন্ত্রের যে মূল যে স্টেক হোল্ডার, সেই রাজনৈতিক দলগুলো যদি সবল না হয় আর কেবলমাত্র যদি কথায় কথায় স্বৈরাচার কাকে বলে? স্বৈরাচার হচ্ছে যে স্বৈরাচারকে সরকারকে স্বৈরাচার বলা যায় না সেটা হলো স্বৈরাচার। কিন্তু জোনায়েদ সাকিরা তো শুরুটাই করে বেশিরভাগ আরো উপর দিয়ে, স্বৈরাচার আরো উপর দিয়ে এবং অনবরত বলে যাচ্ছে। দিনে মনে করেন 40 বার জোনায়েদ সাকি স্বৈরাচার বেশিরভাগ এই শব্দগুলো অবাধে বলে যাচ্ছে এবং কোটি কোটি মানুষ মিডিয়াতে শুনতে পাচ্ছে। যে স্বৈরাচারকে স্বৈরাচার বলা যায় এটাকে স্বৈরাচার বলে না। যদি স্বৈরাচার বলার সাথে সাথে কাউকে জেলে নিয়ে যেত তাইলে বলতে পারতেন স্বৈরাচার। সব কথাই কিন্তু বলা হচ্ছে। আমি আবারও বলছি, মূল সমস্যাটা কিন্তু আমাদের এই মূল স্টেক হোল্ডার রাজনৈতিক দলকে গণতান্ত্রিক করা, শক্তিশালী করা। এটা যদি আপনি করতে না পারেন তাইলে যেটা হবে
ওই যে নির্বাচনগুলো এখন যেভাবে হচ্ছে, এর জন্য আপনি নির্বাচন কমিশনকে দায়ী করতে পারেন, আইন শৃঙ্খলা প্রশাসন সবাইকে দায়ী করতে পারে, কিন্তু মূল দায়িত্বটা কিন্তু রাজনৈতিক দলের। রাজনৈতিক দল যদি অংশগ্রহণমূলক ভাবে প্রতিযোগিতামূলক ভাবে নির্বাচনী মাঠে অবস্থান না করে, তাহলে এইটা আর কোনো গণতান্ত্রিক ব্যবস্থা দিয়ে সেটা রক্ষা করতে পারবেন। সেই জন্য রাজনৈতিক দল, যেটা আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যেটা স্বীকার করেছেন, যে গণতন্ত্র মুক্তি পেল, ওটা যে প্রাতিষ্ঠানিক রূপ পাওয়া, প্রতিষ্ঠান মানে হচ্ছে, আমি মনে করি অন্যগুলোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে রাজনৈতিক দল, কিন্তু রাজনৈতিক দলের কাঠামোগুলো আমাদের এখানে এখনো গণতান্ত্রিক হয়নি। এবং সেই কখনো কখনো দেখা গেছে এগুলো যেগুলোকে ফেস্টিভাল বা স্বৈরাচার বলেন, তার চেয়েও আরো মানে আপনি যখন ইলেকশন ব্যাপারটা আসে, বিশেষ করে 2014 সালের ইলেকশন যখন আসে, তখনই 18 সালের ইলেকশনের কথা আসে, তখন বলা হয় ইলেকশন অনেকে আগের দিন হয়ে গেছে। যারা এটা বলে, এটা দায়িত্ব তাদের, আগে রাত্রে কিভাবে হলো তারা প্রমাণ করবে। কিন্তু আমি তো বলি, এটা প্রত্যেকদিন বলি, নির্বাচনটা হয়ে গেছে আরো 21 দিন আগে। ওই যে লন্ডন থেকে যখন একটা দল প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে 4 জন 7 জন 5 জনকে নমিনেশন দিল এবং আর্থিক লেনদেনের বিনিময়ে, তখনই কিন্তু ওই ইলেকশনটা শেষ হয়ে গেছে। অর্থাৎ গণতন্ত্র কেবলমাত্র দেশের মধ্যে বা যারা ক্ষমতাসীন তাদের দ্বারাই গণতন্ত্র মানে ক্ষতিগ্রস্ত হয় না, দেশের বাইরে থেকে এবং ক্ষমতার বাইরে থেকেও গণতন্ত্রের। অনেক ধন্যবাদ অধ্যাপক মিজান। আমাদের মনে কাজী ফিরোজ রশিদ একটু মুচকি হাসছিলেন, ব্যাখ্যা যদি করেন। আর একটু গীত গাইবেন কিনা আপনি বলছিলেন, নতুন গীত যদি আনমিউট করে। আনমিউট করতে হবে। জি 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 প্লিজ। আসলে মিজান ভাই যে কথা বলছিলেন সঠিক, যে সামনে শরীরের বিদায় দিলেন, আমাদের বিদায় দিলেন, জেলে নিয়ে গেলেন, ইলেকশন করার সুযোগও দিলেন না, একটা প্রশ্ন লাগিয়ে দেন নাই, 5টা আসন জয়লাভ করলো। তো এটা একটা আবেগে বসে পড়তেছে, উনি 5 বছর জেলে থাকা আবার দেখবো, 5 বছর পরে উনি জেলে বসে আবার করলেন, আবার 5টা আসন জয়লাভ করলেন। তাতে বোঝা যায় যে জনগণ যদি, গণতন্ত্রের মূল শক্তি যদি জনগণ হয়, গণতন্ত্রের জনগণের রায় যদি শেষ কথা হয় গণতন্ত্রের, তাহলে দেখা যাবে যে সে সব থেকে বড় গণতান্ত্রিক ছিলেন, জনগণ তো তার পক্ষে ছিল। এবং সে শেষ পর্যন্ত কিন্তু বিরোধী দলের নেতা হিসেবে মৃত্যুবরণ করেছেন। অত্যন্ত গৌরবময় একটা সময় উনি গেছেন। মানুষ সবার মৃত্যু একদিন হবেই, এবং ওনার মৃত্যুতে জনগণের যে ঢল নেমেছিল রংপুরে, 3 লক্ষ মানুষ হয়েছিল। অতএব এই ঢাকা বসে গীত গেয়ে তো লাভ নাই, কেটা সরিষা কেটা সরিষা। আমাদের খেলার মাঠে দেখে গেছে কে ভালো প্লেয়ার। আপনারা আসেন, একজন একটু জয়লাভ করেন, একটু গণতন্ত্রের আমি কোনো ব্যাখ্যা দেবো না, শুধু একটু বলবো যে মানুষের যদি খাদ্য দিতে না পারি, বস্ত্র দিতে না পারি, বাসস্থান দিতে না পারি, যে মৌলিক চাহিদা মিটাতে না পারি, তো গণতন্ত্র কইয়া, সমাজতন্ত্র কইয়া জীবন ফাটিয়ে দিয়ে লাভ নাই। আমরা অনেক সংগ্রাম ও আন্দোলন দেখেছি, জাসদ সমাজতন্ত্রকে আবার বৈজ্ঞানিক বানাইয়া মানুষ মারছে অকাতরে, কিছুই করতে পারে নাই। এই স্বাধীনতা ধরেন নূর হোসেন আত্মবলি দিয়েছে, কিন্তু স্বাধীনতা পূর্ব ভারতবর্ষ স্বাধীনতার ইতিহাস অনেক দীর্ঘ। সেখানে ইংরেজের বিরুদ্ধে, এই দেশের সামন্ত প্রভুদের বিরুদ্ধে 93,000 মানুষ তাদের জীবন দিয়েছে, ক্ষুদিরাম ফাঁসি দিয়েছে, স্বাধীনতা দিতে পারে নাই। অতএব একা নূর হোসেনের কোনো ই নেই, নূর হোসেন তার জীবন দিয়েছে, কিন্তু সে কিন্তু গণতন্ত্র না। গণতন্ত্র আসবে কেন? গণতন্ত্রের চর্চা, বিজয় যেটা বলছেন যে গণতন্ত্রের চর্চা সবাইকে করতে হবে, ধৈর্য, সহনশীলতা এবং একে অপরের প্রতি বিশ্বাস, এইটাকে রাখতে হবে। কিন্তু সেটা আমাদের দেশে নেই, ধৈর্য নাই, সহনশীলতা নাই, এবং কাউকে আমরা বিশ্বাস করি না। জি ফিরোজ ভাই, আমি শেষ করবো আজকে যে শহীদ নূর হোসেন দিবস, নূর হোসেন যেভাবে জীবন দিল, তার উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা? তার জীবন দেওয়া না, এটা তো দুঃখজনক। নূর হোসেন জীবন দিয়েছে, অনেকে জীবন দিয়েছে এই স্বাধীনতার জন্য, এই গণতন্ত্রের জন্য, স্বাধিকার আন্দোলনের জন্য। নূর হোসেন তো দিছি, অসংখ্য লোকের আমি নাম বলতে পারি এখানে বসি, যারা জীবন দিয়ে গেছে। আমরা সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। অনেক ধন্যবাদ যে শ্রদ্ধা নিবেদন করেছেন নূর হোসেনের প্রতি, অনেক ধন্যবাদ। জুনায়েদ সাকি যদি বলেন যে অসীমদা বলেছেন যে আমাদের আলোচনা হওয়া দরকার গণতন্ত্রের বর্তমান চ্যালেঞ্জগুলো কি এবং কিভাবে কিন্তু উত্তরণ ঘটাবো, সে আলোচনায় মানে আমি আসলে সে আলোচনায় যেতে চাই, কারণ আলোচনায় আমার মনে সেটাই খুব দরকার আসলে। তবে তারপরে আমি 2-1টা জিনিস
একটু উল্লেখ করতে চাই। এবং রাষ্ট্রের মধ্যে যে ধর্ম খুব চলে আসে সংক্ষেপে যদি সেই প্রশ্ন তিনি তুলেছেন। আপনি 1 মিনিটের মধ্যে আমাকে যদি একটু সুযোগ দেন, নিশ্চয়ই। যেমন জনাব কাজী ফিরোজ রশিদ আজকে নূর হোসেন দিবসের একটা আলোচনায় যেভাবে উনি আলোচনাগুলো করলেন, সেটার আমি মনে করি যে আর বলার দরকার নেই, সমস্ত দর্শকরাই বুঝতে পারছেন। কাজেই এর দায় কিন্তু 90 পরবর্তীকালে যারা দেশ পরিচালনা করেছেন তাদের উপর বর্তায়, এবং বিশেষভাবে বর্তমানে যারা টানা 3 টার্মে ক্ষমতায় আছেন তাদের উপরে বর্তায়। আবার জনাব কাজী ফিরোজ রশিদের বক্তব্যের মধ্যে কিন্তু একটা বাস্তবতারও প্রতিফলন ঘটছে, যে উনি যে বলতে পারছেন এসব স্বৈরাচার বলে কিছু নেই, কারণ এখন স্বৈরাচারকে ওনাদেরকে পকেটে ঢুকিয়ে কিন্তু আমি যেটা শুরুতেই বলেছিলাম যে বড় 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 অনেক বড় ফ্যাসিবাদের মানে প্রতিষ্ঠা হয়েছে, এবং এই ফ্যাসিবাদের কর্তৃত্ববাদী চেহারাটা যেটা মানে জনাব মিজানুর রহমান সাহেব আরও অনেক একটু খোঁজখবর নিলে আমি নিশ্চিত যে উনি জানেন, কিন্তু উনি এখন বলবেন না কারণ এটা ওনার পক্ষে যাবে না, যে এই কর্তৃত্ববাদ একটা নতুন চেহারা নিয়ে এসছে। উনি যেটা বললেন যে এই প্রশ্ন উত্তর যদি উনি যদি বলেন যে স্বৈরাচারকে যদি স্বৈরাচার বলা যায় তাহলে সেই রেজিমে স্বৈরাচার থাকে না, এর উত্তরটা কি? আসলে আমি বলতে চাচ্ছি যে ফ্যাসিস্টদেরকে যদি ফ্যাসিস্ট বলাই যায় তাহলে সেই ফ্যাসিজম থাকে না। বর্তমান কর্তৃত্ববাদী ফ্যাসিজম হিটলারের ফ্যাসিজম না, এটা এই যে নানা ধরনের বিরোধী মতকেও এটা রেজিলিয়েন্স এমন যেটা এটার কাঠামোর মধ্যে নিজেকে ধারণও করতে পারে, এবং এই ধারণের মধ্যে দিয়ে আগেকার মানে যাকে বলে যে মানে ক্লাসিক্যাল যে ফ্যাসিজম সেরকম না, আসলে সেটা থেকে আরো নতুন ধরনের আরো গভীর নিয়ন্ত্রণের কাঠামো সে তৈরি করে। প্রফেসর মিজান এটা পরিবর্তিত ফ্যাসিজম বলছে, আমি একটু ক্লাসিক্যাল ফ্যাসিজম না, না অনেক সময় আছে, আপনি বলুন। তাহলে আমি শেষ করি যে উনি বলেছেন ফুল যত্ন নিতে, নিঃসন্দেহে গণতন্ত্র একটা সার্বক্ষণিক যত্ন নেওয়ার ব্যাপার, মানুষের সক্রিয়তার ব্যাপার। 72 সালে যে সংবিধান তৈরি করা হয়েছে ওই সংবিধানের ক্ষমতা কাঠামোর মধ্যেই সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করা হয়েছে। এর ফলে 1990 সালে এত রক্তদানের পরে আন্দোলন হয়েছে, 3 জোটের রূপরেখা হয়েছে, কিন্তু 3 জোটের কোথাও এই যে কেন্দ্রীভূত ক্ষমতা কাঠামো তার বদলের কথা বলা হয়নি। ফলে আজকে 72 সালে যে প্রথম রিপাবলিকের যাত্রা হয়েছিল 50 বছর পূর্তিতে আজকে যে রাজনৈতিক সংকট আছে, আমার মনে হয় প্রত্যেকটা রাজনৈতিক দলের উপলব্ধি দরকার যে এই বিশেষত বড় রাজনৈতিক দলগুলোর, যে তারা যদি রাজনীতির হাতেই ক্ষমতাকে রাখতে চান তাহলে তাদেরকে নতুনভাবে এই সংকট সমাধানের উদ্যোগ নিতে হবে। একটা দ্বিতীয় রিপাবলিকের যাত্রা দরকার, যেখানে একটা গণতান্ত্রিক ক্ষমতা কাঠামো, সংবিধানের ক্ষমতা কাঠামো সংস্কার করে আমরা ওই যে নাগরিককে জাতি, ধর্ম, বর্ণ কিংবা লিঙ্গীয় পরিচয় মানে নিরপেক্ষভাবে তাকে নাগরিক হিসেবে মর্যাদা দিতে পারি, এবং তার প্রথম সিঁড়ি যে ভোটের অধিকার সেই থেকে বাকি সকল অধিকারগুলোর জায়গায় আনি। সাম্প্রদায়িক হামলা গণতন্ত্র না থাকলে বাড়তে থাকবে, ফলে গণতান্ত্রিক প্রতিষ্ঠার মধ্য দিয়েই সম্প্রদায় নির্বিশেষে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়। আপনি গণতন্ত্র কেড়ে নিয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে স্লোগান দেওয়া মানে হচ্ছে আসলে বেসিক্যালি আপনি পাল্টা সাম্প্রদায়িকতা করছেন, এবং সেই ধরনের পরিবেশটাই বাংলাদেশে তৈরি হবে। সারা পৃথিবীময় এই প্রবণতা দেখা যাচ্ছে, বাংলাদেশে সেটা একটু যদি বলেন মিশরের ক্ষেত্রে কি হয়েছিল? মানুষ কিন্তু তাহরির স্কোয়ারে একটা প্রগতিশীল মিশরের জন্য আন্দোলন করেছিল, লোকরা ভোট দিয়েছে, কেন সাম্প্রদায়িক মিশরের লোকদেরকে ভোট দিয়েছিল। তাকে আবার ভোটেই পরাস্ত করতে হবে না, ভোটে পরাস্ত হয় নাই, মিলিটারি তাকে সরিয়ে দিয়েছে। হ্যাঁ, মিলিটারি আসছে। আফগানিস্তানে এখন ভোট হলে কি হবে? আফগানিস্তানে ভোট হলে কি হবে? তালেবানরা ক্ষমতা আসলো, কিন্তু এই ভোটের মানে জনগণ লড়াই করবে না। এই ভোটের মানে যদি বলেন একটু বলেন, মানুষের ভোটের অধিকার করতে পারেন না। আমি আবারও বলি না, ভোট দিয়ে যারা আমি বলি যারা ভোট কিংবা নির্বাচন মানে না, নির্বাচনের সুবিধা নিয়ে যারা ক্ষমতা এসে নির্বাচনকে হত্যা করবে তাদের কি করবেন? আমি আবার বলি যেটা ইজিপ্টে হয়েছে। না, আপনি ইজিপ্টের উদাহরণ দিবেন। মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসেছিল, ভারতীয় নরেন্দ্র মোদী ক্ষমতা, গণতন্ত্রকে ব্যবহার করে তারা গণতন্ত্র মানে না, কিন্তু এর ব্যাখ্যা কি? গণতান্ত্রিক পথটাই হচ্ছে গণতান্ত্রিক অধিকারগুলো রক্ষার একমাত্র রাস্তা। এখন কেউ যদি গণতন্ত্র হত্যা করে সে তো গণতান্ত্রিক নয়, কিন্তু আপনি আপনার মানুষের ভোটের অধিকার পলিটিক্যাল চয়েস দিয়ে, মানুষ ভোট দিয়েছে, আপনি এরশাদকে ভোট দিয়েছে। না, এরশাদকে ভোট দিয়েছে, আপনি আগের দিন ফেললেন, আপনার সেই স্বৈরাচারকে 5টা ভোট দেওয়া হলো। আপনি আমার কথাটা শেষ করুন, আমাকে সময় দিতে হবে। আমি বলছি যে আপনার রাজনৈতিক পছন্দ জেনারেল এরশাদকে না হতে পারে, তালেবানকে না হতে পারে, নরেন্দ্র মোদীকে না হতে পারে, ইজিপ্টের ওই কি বলে সিসির দলকে না হতে পারে, কিন্তু আপনি আপনার পলিটিক্যাল চয়েস দিয়ে মানুষের ভোটের অধিকার যদি কেড়ে নেন তাহলে পাল্টা এরকম তালেবান ক্ষমতা এসে বলবে আপনার আর ভোটের দরকার নেই, আমরা চিরস্থায়ী বন্দোবস্ত। সুতরাং বাংলাদেশে আমরা যদি ভোটের অধিকার কায়েম করি, কেউ যদি ভোটের সুযোগ নিয়ে আপনার পলিটিক্যাল অপোনেন্ট ক্ষমতায় আসে, আপনি তাকে একদিন ভোটে পরাস্ত করতে পারবেন।
আজকে ভারত যে কিংবা আমেরিকায় ন্যূনতম গণতান্ত্রিক কাঠামো কার্যকর আছে, সে কারণে ডোনাল্ড ট্রাম্প পরাজিত হয়েছে, হয়তো নরেন্দ্র মোদীও হবেন। কিন্তু যদি গণতন্ত্র কেড়ে নেওয়া হয় সেই সব দেশে, তাহলে একদিন এই ধরনের বর্ণবাদী উগ্র ধর্মীয় শক্তি কিংবা অন্য ধরনের উগ্র জাতিবাদী শক্তি তারা এমনভাবে ক্ষমতা দখল করবে যে তারা মানুষের আর ন্যূনতম কোনো অধিকার রাখবে না। ফলে গণতন্ত্র, অধিকতর গণতন্ত্রই গণতন্ত্রের সংকটের সমাধান। কিন্তু গণতন্ত্র কেড়ে নিয়ে, ভোটের অধিকার কেড়ে নিয়ে, আমার পলিটিক্যাল চয়েসকে সামরিক বাহিনী দিয়ে, আমলাতন্ত্র দিয়ে বেশ কিছুদিন ক্ষমতায় রাখা যায়, চিরস্থায়ী বন্দোবস্ত রাখা যায় না। আমি বলছি যখন আমাদের সমাজের মধ্যে যখন এরকম একটা ধর্মান্ধতা, সাম্প্রদায়িক শক্তি যখন প্রসারিত হয়, তখন যদি আপনি ভোট দেন, সেই সাম্প্রদায়িক শক্তি কিন্তু তাদেরকেই ভোট দিবে। কাজে এই জনগণের যে পলিটিক্যাল কালচারাল স্ট্যান্ডার্ড, অসাম্প্রদায়িক মানুষ বানানোর জায়গাটা নির্মাণ করবে কিনা আমরা। পর্যন্ত কোন ঘটনার বিচার হয়েছে? রামু থেকে কুমিল্লা কাণ্ডের প্যাটার্ন কি আপনি নিজেও জানেন। রামু থেকে কুমিল্লা কাণ্ডের প্যাটার্ন হচ্ছে সাম্প্রদায়িক একটা উস্কানি সৃষ্টি করা হচ্ছে, হামলা করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, মন্দির দখল করা হচ্ছে, এরপরে পুলিশ আসছে, একটারও বিচার হচ্ছে না। কাজেই এখান থেকে সাম্প্রদায়িকতার উগ্র একটা সাম্প্রদায়িক গোষ্ঠীকে যেমন সুবিধা দেওয়া হয়, পুলিশ আমি একমত, আমি তো এখানে গেছি, সমাজও আসে নাই, কোন পলিটিক্যাল পার্টি আসে না, আপনারা বামরা আসে না, সমাজকে নিষ্ক্রিয় বানিয়ে ফেলবেন, সমাজের সমস্ত অধিকারকে আপনি যখন কেড়ে নেবেন, কাজে কেবল পুলিশ প্রশাসন না, সমাজ কোথায়? না না না, পুলিশ হচ্ছে সমাজের কাছে একটা কাজে সেই সমাজের ভোটই কি একমাত্র সমাধান? সমাজের অধিকার কেড়ে নেন, এই প্রশ্ন আমি রাখছি, নাগরিক অধিকার কেড়ে নেন, তারপরে আপনি সমাজ আসে না বলে আহাজারি করতে পারেন, তাতে কোনো কাজ হবে না। জি, যতক্ষণ আলোচনা এগিয়েছে। তো এই আলোচনাটা আমি মনে করি যে আমাদের দীর্ঘদিন এই আলোচনা চলতেই পারে। আমাদের জনগণের যে ডিমান্ড, আমাদের যে গণতন্ত্র, যে গণতন্ত্রের জন্য যে আমাদের মৌলিক অধিকারের জন্য, আইনের শাসনের জন্য, বিচার বিভাগের স্বাধীনতার জন্য, মত প্রকাশের স্বাধীনতার জন্য, আমাদের অর্থনৈতিক মুক্তির জন্যই কিন্তু আমাদের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই স্বাধীনতার যুদ্ধে, আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা এই দেশ আমরা স্বাধীন করেছিলাম। কিন্তু সেই স্বাধীনতার উত্তর আমরা কি দেখেছিলাম? আমাদের এখানে অসীমদা বলছেন ৭৫-এর পরে আমাদের সেই যে স্বাধীনতার মূল্যবোধকে, চেতনাকে ধ্বংস করা হয়েছে। আমি তো মনে করি যে আমাদের স্বাধীনতার পরপরই ৭২ থেকে ৭৫ পর্যন্ত আমরা যা দেখেছি যে একদলীয় শাসন ব্যবস্থা নামে যে বাকশাল ক্যাম্প করা হয়েছে চতুর্থ সংশোধনের মধ্য দিয়ে, তো সেখানে তো আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের মূল চেতনাকে ধ্বংস করা হয়েছিল। বাকশাল মানে মানুষের মুখে শাল ঢুকিয়ে দেওয়া হয়েছিল, এবং সেখানে যেটা বাস্তবতা সেটা আমরা দেখেছি যে সেখানে কি হয়েছিল। সংবাদপত্রের 4টি পত্রিকা দ্বারা সমস্ত পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং আমাদের রক্ষী বাহিনী, লীল বাহিনী দিয়ে প্রায় 40,000 ভিন্ন মতের রাজনৈতিক কর্মীদেরকে হত্যা করা হয়েছিল। দুর্ভিক্ষে 10 লাখ লোক মৃত্যুবরণ করেছিল। সেখানে আমরা দেখেছিলাম দেশে কি ভয়ঙ্কর ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। শুধু তাই নয়, আমরা ভোটের যে রাজনীতি দেখেছিলাম, যে ভোটাধিকারের জন্য আমরা লড়াই করেছিলাম, যে ভোটের কারণে 70-এর নির্বাচনের পরে আমাদের না দেওয়ার কারণে আমাদেরকে সেখানে যুদ্ধে যেতে হলো, মুক্তির যুদ্ধে আমাদেরকে যেতে হলো। সেখানে আমরা দেখেছিলাম যে কি ঘটনা ঘটেছিল। সেখানে সেই যে আওয়ামী লীগের নেতা খন্দকার মুস্তাককে জিতানোর জন্য আমরা দেখেছিলাম সেদিন সেই ইয়ের থেকে ওই আমাদের কুমিল্লার দাউদকান্দি থেকে সেখানে ব্যালট বক্স নিয়ে এসে বর্তমানে বলেন যে বর্তমানে বাংলাদেশ রাষ্ট্রের মূল চ্যালেঞ্জগুলো কি আপনার বিবেচনায়? চেতনাটা কারা নষ্ট করেছে? মূল চ্যালেঞ্জগুলো কি বলেন? ৭৩-এ ডাকসুর ব্যালট বক্স নিতে কারা করেছিল? না, আমি বলতেছি যে এই দাউদকান্দি থেকে ব্যালট বক্স এনে মোস্তাককে জিতাইছিল কারা বঙ্গভবনে এনে, সেটা তো আমরা ইতিহাস আমরা সে জানি। এটা তো আজকে বলতেছি যে গণতন্ত্র যে আজকে প্রশ্নবিদ্ধ, আজকে যে গণতন্ত্র, মানুষের যে মৌলিক অধিকার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা যে আজকে সংকুচিত হয়ে যাচ্ছে। শুধু আমার কথা নয়, আমাদের পুরো পৃথিবী এখন বলছে যে মানবাধিকার সংস্থা, হিউম্যান রাইট ওয়াচ থেকে শুরু করে সবাই বলছে যে বাংলাদেশের মানে সেই মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়ে যাচ্ছে। গণতন্ত্র আজকে মানে পৃথিবীর যে দেশের মধ্যে বাংলাদেশের তলানিতে রয়েছে, সেগুলো তো আজকে আমরা দেখতে পাচ্ছি। তো আজকে আমার যে কথাগুলো আমরা বলছি যে ক্যান্টনমেন্ট থেকে সব কিছু পরিচালিত হচ্ছে, ক্যান্টনমেন্ট তো আমি মনে করি ক্যান্টনমেন্ট থেকে না আসলে যারা আমরা ওই সময় আমরা যারা বাইরে ছিল, যেসব জাতীয় নেতৃবৃন্দরা ছিল, তারা কিন্তু দেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিতে তারা ব্যর্থ হয়েছে। যার কারণে ক্যান্টনমেন্ট থেকে এসেই দেশের যখন জাতিকে দিক নির্দেশনা দেওয়ার কেউ ছিল না, তখন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, তিনি সেদিন কালুয়াঘাট বেতন থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে কিন্তু সে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। সেখানে আমরা দেখেছিলাম তাকে কি ভূমিকা পালন করেছেন, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসেবে দায়িত্ব তিনি পালন করেছিলেন। সেখানে বেগম খালেদা জিয়া
জিয়াকে দেখেছিলাম যে বেগম খালেদা জিয়া ক্যান্টনমেন্ট ছিলেন, কিন্তু ক্যান্টনমেন্ট থেকে এসে তিনি সে এরশাদ বিরোধী আন্দোলনে তিনি 9 বছর রাজপথে লড়াই করে কিন্তু দেশনেত্রী সেখানে খেতাব পেয়েছিলেন। এবং সেখানে তিনি দেখেছিলাম যে এই দেশের 5টি বিভিন্ন এলাকা থেকে 5টি আসন থেকে ইলেকশন করে তিনি বিপুল ভোটের ব্যবধানে তিনি বিজয় হয়েছিলেন। জনগণের ম্যান্ডেট নিয়েই তো একটা লোকের যে জনপ্রিয়তা, সেটা হলো যে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, প্রতিযোগিতামূলক নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবে সেখানের মধ্যে দিয়ে আমাদের রাষ্ট্রের ক্ষমতা পালাবদল হবে, এটাই স্বাভাবিক। সেখানে হয়েছে, কিন্তু সেখানে আমি যেই আসবে তাকে আমরা মানে অভিনন্দিত করব। জনগণ হলো রাষ্ট্রের মালিক, আমাদের সংবিধানে উল্লেখ করা আছে। এই মালিক, এই যে বলা হয় যে এই যে যারা যুদ্ধাপরাধী তারা কিন্তু আপনাদের সময় মন্ত্রী হয়েছে, ভোটে পার হয়েছে, মন্ত্রী হয়েছে, জাতীয় পতাকা দিয়ে আমাদের বুকের উপর দিয়ে চলে গেছে। এই গণতন্ত্রের মানে কি আসলে, সেটা বোঝার চেষ্টা করি। না, এই মতিউর রহমান নিজামীরা, না, এই যে এরা যে মন্ত্রী হলো, এদের যে ফ্ল্যাগ গেল, আসে নাই, এটা আসার এটা কিভাবে হলো? আপনি মুক্তিযুদ্ধ চেতনার কথা বলছিলেন, সেটা আমি বলছি। এই ডেমোক্রেসির মানেটা বোঝার চেষ্টা করছি। এই ডেমোক্রেসি সেটা তো শুরু করেছে, সেটা কোনো ভাবে সেখানে আমাদের আসছে। এই যে যেটা বললেন আমার জোনায়েদ সাকি যে কথাটি বললেন, ভারতে জামাতের লোক মানে ধর্মকে ব্যবহার করে চিহ্নিত যুদ্ধাপরাধী আমাদের বিজেপি মোদি ক্ষমতায় আসছে। সেখানে আমরা দেখেছি যে সেখানে উগ্রবাদী আমাদের ডোনাল্ড ট্রাম্প ইয়েতে আসছে, ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রে আসছে। কিন্তু সেখানে আমাদের দেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে অতীতে কারা তাদেরকে সুযোগ দিয়েছিল, কোন কারণে তারা কোন প্রেক্ষাপটে এসছে, সেটা তো আমাদের বুঝতে হবে। যারা প্রতিক্রিয়াশীল বলতেছেন, যারা রাজাকার কথা বলছেন, রাজাকারদের কারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে, সেখানে পরবর্তীতে তাদেরকে নিয়ে কারা আন্দোলন করেছে, এগুলো দেশের মানুষ দেখেছে। দেশের মানুষ দেখেছে কারা করেছে। এখন আজকের এই বর্তমানে প্রেক্ষাপটে আজকে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে মানুষ কিন্তু নাবিশ্বাস উঠে গেছে। মানুষ চায় কি যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা দেশ পরিচালনা করবে। আজকে দেশে যে ভোটাধিকারের জন্য মানুষের দেশের রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আন্দোলন করেছে, সেই ভোটাধিকার আজকে নির্বাসিত। আজকে আমরা দেখতে পাচ্ছি যে 154টি আসনে 2014 সালে 5 নির্বাচনে তারা বিজয়ী হয়েছে। 2018 সালে 30 ডিসেম্বর দিনের ভোট রাতে হয়েছে। যেমন তারা নিশিরাতেই সব কিছু করেন। এই যে গত 3 তারিখে সেখানে গভীর নিশিরাইতে দেখলাম আমরা যে 15 লিটার প্রতি 15 টাকা বাড়ানো হয়েছে কেরোসিন এবং ডিজেলের দাম। সেখানে আলোচনা করার, পার্লামেন্টে আলোচনা হয়নি, আমাদের বিয়েতে আলোচনা হয়নি, কোন বিরোধী দলের সাথে আলোচনা, নিজেরা আলোচনা করেননি। তারা জনগণকে চাপিয়ে দিলেন 15 টাকা করে। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ সরকার দিল শাস্তি, ভারত দিল স্বস্তি। তারা 5 টাকা 10 টাকা করে কমিয়ে দিয়েছে। এবং এটা যে নেতিবাচক প্রভাব যেটা পড়েছে জনগণের উপর, যে মরার উপরে খাড়ার গা, যেটা বলে যে বোঝার উপরে শাকেরাটি, আজকে যে জনগণের যে নাবিশ্বাস উঠে গেছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, সেখানে এই যদি গণতান্ত্রিক সরকার হতো, নির্বাচিত সরকার হতো, জনগণের ভোটে নির্বাচিত সরকার হলে জনগণের স্বার্থের পরিপন্থী কাজ করার আগে 10 বার তিনি ভেবেচিন্তে দেখতেন। তারা তো চায় না যে শক্তিশালী বিরোধী দল থাকুক, তারা চায় গৃহপালিত বিরোধী দল। সেই বিরোধী দল থাকার কারণে তারা আজকে কথা বলছেন না। আজকে আমরা দেখেছি রোশন এরশাদ তিনি বলেছেন যে মাননীয় স্পিকার বলে দেন আমি সরকারি দল না বিরোধী দল। তাই আজকে তো তারা চান না শক্তিশালী বিরোধী দল হোক। তারা চিরদিন তারা জানে যে বিরোধী দল নিশ্চিহ্ন হয়ে যাক। আমাদের 1,01,000 মামলা, 35 লক্ষ আমাদের আসামি এবং 601 জনকে গুম করা হয়েছে, 795 জনকে পুলিশের কাস্টডিতে হত্যা করা হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয়েছে 3000 এবং এই সরকার বিরোধী দলকে ধ্বংস করার জন্য যত রকমের মানে ষড়যন্ত্র চক্রান্ত করা হচ্ছে এবং আমাদের বিরুদ্ধে মানে প্রতিনিয়ত তারা শুধু বিএনপি বিরুদ্ধে তারা মিথ্যা অভিযোগ কথা বলছে, জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা এখন যে প্রশ্ন আপনি তুলেছিলেন সেটা যদি বলেন যে গণতন্ত্রের এখন মূল চ্যালেঞ্জ কি, এবং গণতন্ত্রে আপনি বলছেন যে ধর্মের ব্যবহার রাজনীতিতে, এই দুটো আমরা মোকাবেলা করব কিভাবে? আসলে মূল চ্যালেঞ্জ খায়রুল কবির খোকন উনি বলেছে জোনায়েদ সাকি এরাই গণতন্ত্রের জন্য মূল চ্যালেঞ্জ। না এরা সহায়ক শক্তি, না শত্রু ভাববেন। খায়রুল কবির খোকনের বক্তৃতা দেয়া স্পষ্টতই বোঝাচ্ছে তোরা যা বলিস ভাই আবার সোনার হরিণ। সোনার হরিণটা কি? 15 আগস্টে তারা কেক কেটে উৎসব করবে। জোনায়েদ সাকির কথাবার্তাতে বোঝা যায় যে বাংলাদেশটা কোথায় আছে। কোনোদিন হাওরে যায় নাই, কোনোদিন পাহাড়ে যায় নাই, ঢাকা শহরে বসে তথ্য ঝাড়ছেন, তথ্যের কসকসানে দেখাচ্ছে নাকি বাংলাদেশের মানুষের নার্ভগুলি কোথায় আছে জিনিসগুলোই বুঝেন নাকি, বোঝার চেষ্টাও করেন না। এখন এইগুলি নিয়ে তো কথা বলে আগানো খুব কঠিন আর কি। মানে বাংলাদেশের শত্রু কেটা, স্বৈরাচার না রাজাকার, মানে এটা হলে তো বিতর্কের কোনো বিষয় নাই, মীমাংসিত বিষয়গুলি নিয়ে আমরা আগাচ্ছি। তা আমি যেটা বিশ্বাস করি, আলোচনাটা অবশ্য শেষ পর্যায়ে এসে গেছে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে আমরা সকলে মিলে কাজ করছি
এখানে স্টেক হোল্ডার সকলেরই, যেটা ডক্টর মিজান বলছিলেন, স্যার বলছিলেন যে এই ফুলকে বিকশিত হতে দিতে হবে, বলতে যে এরকম এখন ফুল তো ঝইরা পড়তেছে, ফুল তো ঝইরা না পড়ার জন্যই তো পানি দিতে হবে, খোঁজখবর রাখতে হবে, ফুলটাকে বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে। সেক্ষেত্রে যেমনভাবে আমিও গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাব, ঠিক তেমনি যারা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা বিশ্বাসী, গণতান্ত্রিক কাঠামোতে বিশ্বাসী, তাদেরকেও এখানে কন্ট্রিবিউট করতে হবে। আমার পদ্ধতি পছন্দ না হলে নতুন পদ্ধতি প্রপোজাল হিসেবে আনতে হবে, সবাই মিলে কাজ করতে হবে এবং তার মধ্যে দিয়েই এগিয়ে যাওয়া সম্ভব। ইতিহাস তো মানে এখানে রিপিটেডলি বলার কোনো বিষয় নাই, নির্বাচন নিশিরাইতে হয়েছে না, নির্বাচন যে হ্যাঁ না নির্বাচন শতভাগেরও বেশি ভোট পড়ছে সেই পদ্ধতিতে হয়েছে, সেই আলাপ আলোচনাগুলি করা যাবে। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা হচ্ছিল হুন্ডা গুন্ডা ডান্ডা নির্বাচন ঠান্ডা। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাটা হয়েছিল সরকারি কোষাগার থেকে টাকা পয়সা লুটপাট করে দিয়ে এই সামগ্রিকভাবে বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। হত্যা ষড়যন্ত্র রাজনীতির প্রবক্তারা যারা গণতন্ত্রের কথা বলে, বহুদলীয় গণতন্ত্র মানেই হইল রাজাকারদের রাজনীতি করার সুযোগ করে দেওয়া, যুদ্ধ অপরাধীদের বাংলাদেশের রাজনীতি পুনর্বাসিত করা। আর নিঃসন্দেহে আমরা বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ করেছিলাম, যেখানে সেদিনকার ক্রিয়াশীল সমস্ত রাজনৈতিক দলই যে প্ল্যাটফর্মে ছিল। আজকের যেমন জোট আছে, মহাজোট আছে, যেমন 15 দল ছিল, যেমন 8 দল ছিল, বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় একটি জোটবদ্ধ থেকে রাজনীতিটা করার জন্য এগিয়ে নিয়ে গেছে। বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশের এতগুলি মিডিয়া আজকে সচল, এতগুলি মিডিয়া কাজকর্ম করছে। সমস্ত ক্ষেত্রেই অমর্ত্য সেনের ভাষায় ওই বাংলাদেশের উন্নয়নের রোল মডেল, পার ক্যাপিটা ইনকাম আজকে $2,500, আজকে জিডিপি সব পজিটিভ জায়গায় আছে। আজকের বাংলাদেশে দাঁড়িয়ে অর্থনীতির সমস্ত সূচকগুলি ঊর্ধ্বমুখী। আর সেখানে সংকট নাই আমি তা বলবো না। আমার করোনা ভ্যাকসিন নিয়ে সংকট ছিল, আমার বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তড়িৎ পদক্ষেপ গ্রহণ করার মধ্য দিয়ে বিভিন্ন দেশ থেকে করোনার ভ্যাকসিনটা এনে ডিস্ট্রিবিউশন করেছে। আজকের বাংলাদেশে করোনার ভ্যাকসিনের কোনো সূচক নাই। গতকালকে এখানে ওরাল মুখে খাওয়ার ট্যাবলেট ক্যাপসুলেরও অনুমতি দিয়েছে 2টা কোম্পানিকে, যারা প্রোডাকশনে যাচ্ছে, এবং এটা এই মাসের মধ্যে যেটা মার্কেটিং হবে। সব কিছু মিলেই আমরা সুন্দরভাবে অগ্রসর হচ্ছি। সেই অগ্রসর হওয়াটা কারো কারো পছন্দ নাও হতে পারে, কিন্তু আমরা যেটা জিনিস মনে করি যে নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতার পালাবদল হবে, নির্বাচন কমিশন পুনর্গঠন হবে, নির্বাচন কমিশন পুনর্গঠন করার মধ্যে দিয়ে অগ্রসর হব। সামগ্রিকভাবে আমরা সংবিধানের বাইরে কোনো পদক্ষেপের মধ্যে যাব না। সংবিধানের বাইরের যে পদক্ষেপ বাংলাদেশের জেনারেল জিয়ার শাসনামল, জেনারেল এরশাদের শাসনামল, এই বিষয়গুলি আমাদের খুব তিক্ত অভিজ্ঞতা আছে, এটা কোনো মতেই কাঙ্ক্ষিত হতে পারে না। আবার সংবিধানের মধ্যে দাঁড়িয়ে যে কোনো পদ্ধতির পক্ষে আমরা রাজি আছি। দেশের মানুষ যখন চাবে, আমরা যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছি, তখন সারা বাংলাদেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছিল। আজকের নুর হোসেন দিবসে যখন কথা বলছি, সেই নুর হোসেনকেও আমার নেত্রী মিছিল করে আসছিল 32 নম্বর থেকে, প্রেস ক্লাবের সামনে আটকে দিয়েছিল। ক্রেন এনে নেত্রীর গাড়িকে প্রেস ক্লাবের ভিতরে ঢোকানোর চেষ্টা করা হয়েছিল। সমস্ত প্রতিবন্ধকতা অতিক্রম করে যখন নেত্রী এই নুর হোসেন স্কোয়ারের এখানে আসলো, তখন নুর হোসেনকে দেখতে পায় আপা ডাক দিল, যুবলীগের কর্মী নুর হোসেন, কোমরে তার শার্টটা বাঁধা। নেত্রী তাকে দেখে বললো, এই তুই এটা কী করছিস, তুই তাদের শার্টটা গা দে, নাহলে কিন্তু তোকে টার্গেট করে গুলি করবে। ওই যে নেত্রী আপনি আশীর্বাদ করেন, আমি গণতন্ত্রর মুক্তি পাওয়ার মিছিলে আছি। এই নেত্রী তার মাথায় হাতও বুলিয়ে দিল, দিয়ে গেল, তারপর এক্ষুনি গুলিটুকু হলো আর কি। সামগ্রিকভাবে সমস্ত আন্দোলন, লড়াই, সংগ্রামের নেতৃত্ব দিয়ে ভোট ভাতের অধিকার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে গণতন্ত্রকে সুসংহত করা, সংবিধানকে সমুন্নত রাখা, এই বিষয়গুলিকে হাতের মধ্যে রেখে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশ্যই গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেব। আমরা চাই নির্বাচন কমিশন আরও বেশি শক্তিশালী হবে, পার্লামেন্ট হবে সকল আলাপ আলোচনার কেন্দ্রবিন্দু, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ আরও বেশি শক্তিশালী হবে। মানুষের সামগ্রিক বিষয়গুলি, মুক্তিযুদ্ধের চেতনার যে বাংলাদেশ,
অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, মৌলিক যে চাহিদা, এই বিষয়গুলি পূরণ করে বাংলাদেশ এগিয়ে যাবে শেখ হাসিনার নেতৃত্বে। অনেক ধন্যবাদ আপনাকে। গোলাম কুদ্দুস, আপনি যদি একটু বলেন যে আলোচনা আপনি শুরু করেছিলেন, যে একটা কালচারাল ক্যাম্পেইন আপনারা সব মিলিয়ে করার চেষ্টা করছেন, কিন্তু বাংলাদেশ আমরা দেখছি সমাজ, রাষ্ট্র সর্বত্র এক ধরনের ধর্মান্ধতা বরং বাড়ছে আসলে, যেটা আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে নিজেরাও টের পাচ্ছি। তাহলে আপনাদের এই সাংস্কৃতিক কর্মসূচিগুলো কি মার খাচ্ছে কিনা, যদি আনমিউট করে আপনি বলেন। কুদ্দুস ভাই, আপনাকে আনমিউট করতে হবে, কান্ট হিয়ার ইউ। আমার কথা কি শোনা যাচ্ছে? এই এখন শুনতে পেলাম, প্লিজ ক্যারি অন। প্রথম কথা হলো যে সংস্কৃতি তো রাজনীতির বিচ্ছিন্ন কোনো কিছু না। রাষ্ট্রে যদি চূড়ান্ত বিচারে আমি পছন্দ করি বা না করি, রাজনীতি দেশ পরিচালনা করবে। এবং সুতরাং আমাদের যদি রাজনীতিতে অসাম্প্রদায়িক চেতনাকে আমরা সুপ্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে আপনার শিক্ষা ব্যবস্থা বলেন, প্রশাসন বলেন, সমাজের কোনো ক্ষেত্রে অসাম্প্রদায়িক চেতনাকে আপনি সুপ্রতিষ্ঠিত করতে পারবেন না। সুতরাং সবার আগে রাজনীতিকে অসাম্প্রদায়িক হতে হবে এবং তার ভিত্তিতেই আমাদের পরবর্তী অন্যান্য বিষয়গুলো, কাঠামোগুলো নির্মিত হবে। সংস্কৃতি তো আর আমাদের হাজার বছরের বাঙালি সংস্কৃতি একটি সম্প্রীতি, যে সম্প্রীতি জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সব মানুষের ঐক্যের কথা বলে, সে জায়গায় আমরা আছি। কিন্তু সংকট তো হলো রাজনীতিবিদদের জন্য। আজকে এই যে নির্বাচনের যে সংকট, এটা নির্বাচন কমিশনের যে দুর্বলতা আছে, প্রশাসনের যে দুর্বলতা আছে, সেই দুর্বলতাগুলোকে দূর করবার জন্য আমরা কি রাজনৈতিক দলগুলো বসেছি? আমরা বসে কি কোনো ঐক্যমত্যে পৌঁছানোর চেষ্টা করেছি? আলাপ আলোচনা করবার কোনো উদ্যোগ গ্রহণ করেছি? সেটা যদি না করি, একে আরেকজনকে দোষারোপ করব, তাতে সমস্যার সংকট কখনো সমাধান হবে না। তার চাইতেও বড় কথা হলো যে আমরা যারা যে রাজনৈতিক দলগুলো এখন কথা বলছি, আমরা সবাই কি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি? আমরা কি সবাই বঙ্গবন্ধু হত্যার আমার ব্যাটারি নেই, আমরা কি সবাই বঙ্গবন্ধু হত্যার বিচার দাবি করি? আমরা কি জেল হত্যার বিচার দাবি করি? এই প্রশ্নগুলো কিন্তু মৌলিক প্রশ্ন। ৭২-এর সংবিধান নিয়ে আমরা প্রশ্ন তুলছি। আমরা ৩০ লক্ষ শহীদের রক্তস্নাত যে সংবিধান, সেই সংবিধানকে আমরা বিতর্কিত করবার চেষ্টা করছি। সুতরাং এই বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে। আর আমার মনে আছে গত নির্বাচনের ২ দিন পর একটা টেলিভিশন টক শোতে নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছিল। আমাদের দেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ তিনি বলছেন যে ৫% লোক ভোট দিতে যায় নাই, যদি ভোট দেওয়া হতো তাহলে নির্বাচন, এই সরকার ক্ষমতা আসতে পারতো না। তা আমি বললাম যে ভাই, আপনার কয়টি আসনে নমিনেশন দিয়েছেন? তিনি যে সংখ্যাটি বললেন সেটি ১০০ নিচে। তাই বললাম যে আপনি ১০০ নিচে নমিনেশন দিয়ে আপনি সরকার গঠনের স্বপ্ন দেখেন, এই যদি নির্বাচনের অবস্থা দাঁড়ায়, তাহলে এর থেকে উত্তরণের কোন রাস্তা আমাদের জানা নেই। সুতরাং সবাইকে নিজ ওজন বুঝে কথা বলতে হবে। জনগণের কত পার্সেন্ট লোককে আমি আপনি যেহেতু সংস্কৃতি কর্মী, আমি আপনাকে সংস্কৃতি প্রশ্নের উত্তর দিলে ভালো লাগতো। এই যে যারা বাউলদেরকে চুল কেটে দেওয়া হচ্ছে, বাউলদেরকে যে ডিজিটাল নিরাপত্তা এনে মামলা দেওয়া হচ্ছে, আগে যে জারি সারি যাত্রাগুলো হতো সেগুলো কিন্তু হয় না। শিল্পকলা একাডেমিতে বলা হচ্ছে, মামুনুর রশিদ সেদিন বললেন যে ১-২ টাউটকে নিয়োগ দিয়ে রাখছে, সেগুলো ঠিক মতো কাজ করছে না। এগুলো নিয়ে আপনি খেয়াল করছেন কিনা? রাজনীতিতে কথা বলার অনেকেই আছে, যাত্রা বন্ধ হয়ে গেল কেন? না কিছু নানান ধরনের যে স্কুল কলেজে কালচারাল প্রোগ্রামগুলো সে আগের মতো হয় না, আপনি খোঁজ নিয়েছেন কিনা সেই প্রশ্নটা আপনার থেকে আমি শুনছিলাম। রাজনীতিতে বলার লোক আমাদের অনেক আছে। কথাগুলো বলতে গেলে একটি দীর্ঘ সময় লাগবে। মূল কথা হলো যে আমি আগেও বলেছি, রাজনীতির সংস্কৃতি রাজনীতির বাইরে কিছু না। আপনি এখন দেখেন, আমি যদি কথাটা বলতে যাই, আগে এক সময় আমরা দেখেছি কি প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো সমস্ত ছাত্র তাদের সম্মেলন বলেন, প্রতিষ্ঠা বার্ষিকী বলেন, নবীন বরণ বলেন, একটি গীতি নকশা তৈরি করতো, গীতি আলেখ্য তৈরি করতো। এখন করে কেন করে না? সেই প্রশ্ন তো আপনার কাছে খুঁজছি, কেন করে না? সংস্কৃতির বন্ধাত্ব শুরু হয়েছে সে রাজনৈতিক অবক্ষয় থেকে। সুতরাং রাজনৈতিক অবক্ষয়কে বাদ দিয়া আপনি সংস্কৃতি জাগরণ আপনি করতে পারবেন না। আমরা তারপরে আমাদের সমস্ত শক্তি দিয়ে আমরা করেছি। যেমন ধরেন এই যে আমি যদি বলি, ১৬ তারিখে সর্বপ্রথম শহীদ মিনার আমরা সমাবেশ করেছি। ১৯ তারিখে ৫৭টি জেলায় একযোগে এই সাম্প্রদায়িক যে হিন্দু সম্প্রদায়ের উপর যে হামলা হয়েছে, তার ৫৭টি জেলায় একযোগে প্রতিবাদ সভা করেছি। আমরা সেখানে চৌমুহানিতে সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে আমরা দেখা করেছি, তাদের সম্বোধনা জানিয়েছি। এবং আমাদের গতকালকেও কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা
সাম্প্রদায়িকতা প্রতিরোধে গণসংগীত আরেকটি প্রোগ্রাম করেছি। আমাদের অনুষ্ঠান প্রতিনিয়তই আছে, কিন্তু রাজনৈতিক এই অনুষ্ঠানগুলো হচ্ছে কি মানে এগুলো হচ্ছে রিঅ্যাক্টিভ, এমন যে প্রোঅ্যাক্টিভ অনুষ্ঠানগুলো সারা বছর ধরে হতে হয়। একটা ঘটনার প্রতিক্রিয়া আপনি জানাচ্ছেন সেটা ঠিক আছে, সারা বছর ধরেই এক ধরনের অসাম্প্রদায়িক চর্চার যে ছিল নাটক, গান, তারপরে যে ডিবেট, আবৃত্তি, সেগুলো একটা বন্ধাত্ব দেখছি আমরা। ইভেন স্কাউট আন্দোলন, মুকুল ফৌজের আন্দোলন, এগুলো কিন্তু কম দেখছি আমরা। এগুলো কেন? এগুলো আমরা বলছি আপনারা কম দেখছেন না, কম দেখছেন, আপনারা কম খবর রাখছেন। মোটেও না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির তো আমি থাকি এখানেও যে নাটক, আবৃত্তি, চর্চা যাবে কিচ্ছু পাবেন না সেখানে। বহিরাগত খ্যাতনামা নামে টিএসসি এখন বিরান হয়ে গেছে। হলগুলোতে যান, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মসূচি নাই, এখানে কালচারাল প্রোগ্রাম নাই। খবর রাখছি না মানে কি? আমি সাংবাদিকতার লোক, আমি সব খবর রাখি। না না, আপনি টিএসসি বন্ধ আছে, আপনি যান শিল্পকলা একাডেমি, কয়টা তালা লাগানো থাকে দেখেন জেলাগুলোতে কি কাজ করে। আপনার এই বক্তব্যের সাথে আমি একেবারে একমত। আমি আপনার সঙ্গে দ্বিমত করছি। আমার কাছে পরিসংখ্যান আছে। জি বলেন, পরিসংখ্যানটা শুনতে পাচ্ছি, পরিসংখ্যানটাই বলেন। গণসংগীতের দলকে নিয়ে আমরা সারা দেশে গণসংগীত উৎসব করেছি। 400-র উপর আবৃত্তির দল বাংলাদেশে সক্রিয় আছে, 250-র উপর পথনাটকের দল আছে, 400-র মতো নাটকের দল আছে, সারা দেশে 10,000-এর মতো সাংস্কৃতিক সংগঠন আছে। কিন্তু আগে এতগুলো প্রাইভেট চ্যানেল ছিল না, ডিজিটাল আপনি এই পদ্ধতিগুলো ছিল না, যার কারণে আপনি বিটিভি দেখতেন আর হারমোনিয়ামের আওয়াজ শুনতেন। এখন প্রতিটা ঘরে টেলিভিশন বাজে, হারমোনিয়ামের আওয়াজ আপনি শুনবেন কোত্থেকে? কিন্তু আপনি এখনো দেখেন, যদি উপজেলা পর্যায়ে একটা শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা করেন, দেখবেন যে শত শত ছেলে মেয়ে তাদের সেই শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করছে। আপনি একটি রিয়ালিটি শোর জন্য যদি আপনি প্রতিযোগিতায় শিশুদেরকে আহ্বান করেন, বাংলাদেশের এমন কোনো উপজেলা নাই যেখানে শত শত ছেলে মেয়ে সে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে না। কিন্তু আমরা এই জিনিসগুলো দেখছি না। জি, আপনাকে নেট চলে গেল কিনা? মানে আপনাদের জায়গায় যত লোক আসে তার চাইতে ধর্মান্ধ মৌলবীদের যে বয়ান, সেখানে দেখবেন যে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স। এটা ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এবং যেখানে আপনাদের মাঠে হয় সেখানেও আমরা দেখেছি। এবং সেখানেও প্রগতিশীল সংগঠনের নেতাকর্মীরা ভলান্টিয়ার্স থাকে। সাল্লাতে গেছি, আমি পুরো বাংলাদেশ ঘুরেছি, সেখানে দেখেছি। সেই কালচারাল বিপর্যয়টা কোথায়, সেই উত্তরটা পেলাম না। এটা বাংলাদেশের মানুষের পোশাক আশাকের পরিবর্তন থেকেও গত 20 বছর নিশ্চয়ই টের পাওয়া যায়। প্রফেসর মিজান যদি একটু বলেন আপনি, আমি কুদ্দুস ভাইকে এখন পাচ্ছি না, সন্তান নেট ঝামেলা করছে। না, সেগুলো অনেকবার বলেছে। আমাদের অবশ্যই অর্থনৈতিক উন্নয়ন বা অর্থনৈতিক যে অগ্রগতি, যেটা আমাদের অসুবিধা যেটা বললেন, আমাদের এখন মাথা পিছু আয় $2,500 উপরে, সেটা অবশ্যই বলতে হবে যে আমাদের অর্থনৈতিক বিনিয়োগ যথেষ্ট বেড়েছে, কিন্তু সাংস্কৃতিক বিনিয়োগ যেটা, এটা অবশ্যই আমাদের আমি মনে করি আরো নজর দেওয়া দরকার আছে। এটা অবশ্যই বলতে হবে, কারণ আমরা কেবলমাত্র অর্থনৈতিক ভাবে একটু ধনী অথবা মধ্যম আয়ের দেশ হব, এইটাই কিন্তু জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা না। জাতির জনকের স্বপ্ন সাম্যের বাংলাদেশ, মিলেমিশে বাংলাদেশ, সবাই মিলে একটা বহুবাচনিক সমাজ, যেখানে সমস্ত সম্প্রদায়, সমস্ত মানে ধর্মবিশ্বাস সবাই, এবং যার ধর্মবিশ্বাস নাই সেও স্বাধীনভাবে তার জীবনযাপন করতে পারবে। এই জায়গাটা কিন্তু আমাদের আরো প্রচুর কাজ করতে হবে এবং সাংস্কৃতিক বিনিয়োগটা বাড়াতে হবে, এটা বলতেই হবে আমাদের। কারণ আমরা পুরো শিক্ষা ব্যবস্থার মধ্যে ঘটে গেছে, সেখানেও সংস্কার করতে হবে। বহুদা বিভক্ত শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে এই আপনি যে একটু আগে যেটা বললেন যে হ্যাঁ, কুতুল ভাই যেটা বলছে সেটাও সত্য। হ্যাঁ, সাংস্কৃতিক কর্মকাণ্ড কোথাও কোথাও তো আছে, কিন্তু এর সাথে সাথে যে অপকর্মগুলো বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী বিভিন্নভাবে করে যাচ্ছে, এবং তাদের যে এক একটা মানে আয়োজন, সেই আয়োজনের যে জৌলুস, এইগুলো সবগুলো যদি আপনি দেখেন, তাহলে বুঝতে হবে যে সমাজটাকে সাংস্কৃতিক ভাবে একেবারে টোটালি বিভাজিত দুইটা সমাজ রূপান্তরিত হয়ে গেছে। সেটা কিন্তু আমাদের অর্থনৈতিক উন্নয়নকে সাস্টেনেবল করতে গেলে যেটা দরকার, সেটা যদি আমরা ওইখানে যদি মানে একটা একক সংস্কৃতির দেশ, হ্যাঁ একটু বৈচিত্র্য থাকবে, কিন্তু একবারে এত বিরোধপূর্ণ যে সংস্কৃতি তৈরি হচ্ছে আমাদের গ্রামে গঞ্জে বা প্রত্যন্ত অঞ্চলে, এই দ্বারা কিন্তু আমাদের এই উন্নয়নটাকে সাস্টেনেবল করা যাবে। আর আরেকটা হচ্ছে, আমি যেটা বহুবার বলার চেষ্টা করছি, আমাদের এই যে গণতান্ত্রিক ব্যবস্থা, এইটা আর সনাতনী গণতান্ত্রিক ব্যবস্থা, অর্থাৎ আমরা 60-এর দশকে 70-এর দশকে যেভাবে সমাজতন্ত্র, গণতন্ত্র, পেশিবাদ, স্বৈরাচার, তারপরে মানে সাম্যবাদ, যেগুলোকে সংজ্ঞায়িত করতাম, এগুলোর কি দিন এখন আছে? আপনি যদি প্রযুক্তি এবং বিশ্বায়ন এই দুটাকে যদি একসাথে জড়ো করেন, তাহলে দেখা যাবে সনাতন রাজনীতি করা, অর্থাৎ হাজার হাজার লোক দিয়ে মিছিল করবেন,
সমাবেশ করবেন ওই দিন আর নাই। আপনি ইচ্ছা করলে আর অত লোক জোগাড় করতে পারবেন না, কারণ মানুষের অনেক কাজ আছে। আপনি যে কথাটা 10,000 লোক জড়ো করে বলবেন, এটার জন্য যে ধরনের কাঠখড় পুরাতে হবে, এই যে ট্রাক দিয়ে লোক আনা এবং সেখানে এরশাদনগর থেকে এনে 100 টাকার 1 প্যাকেট বিরিয়ানি ধরিয়ে দেওয়া, ওই দিন কি এখন আছে? আপনি মিটিং করতে পারবেন না। সেই জন্য যেটা দরকার আমাদের এটা আমল নিতে হবে যে প্রযুক্তির পরিবর্তন, মানুষের জীবন ধাস, মানুষের সাংস্কৃতিক পরিবর্তনের সাথে সাথে যদি আমাদের রাজনীতির মধ্যে পরিবর্তন না আনেন, আবার যদি সেই সনাতনী রাজনীতি হরতাল অবরোধ এগুলোর অধিকার মনে করেন, রাজনৈতিক অধিকার, আর কি ইলেকশনের মাধ্যমে প্রত্যেক বছর ক্ষমতা বদল হবে, বারবার বদল হবে, এইটাও যদি মনে করেন একটা অধিকার, তাইলে আপনি এই যে এশিয়ান রিজনের যে ডেমোক্রেসি গুলো আছে বা উন্নত যে যাদের মধ্যে হতে চাই আমরা, সিঙ্গাপুর লিগ ওয়ানের কথা মনে করেন, এই টানা 35 বছর ছিল। জাপানের সেকেন্ড ওয়ার্ল্ডের পর থেকে এক দলই ক্ষমতায় আসছে। মালয়েশিয়াতে, অর্থাৎ যারা উন্নত এশিয়ান রিজনে যারা গণতন্ত্র এবং উন্নত, তাদের কিন্তু একটা স্টেবল মানে গভর্নমেন্ট সিস্টেমের বা দলীয় যে ইয়েটা কেন বলে ক্ষমতা, এই বিষয়গুলোর ব্যাপারে যে ওয়ার্ল্ড বা রিজনাল যে স্থিতি অবস্থা যেটা আছে, এইগুলোকে আপনাকে এই হিসাব মধ্যে আনতে হবে। রাশিয়ায় কি হচ্ছে, চায়নায় কি হচ্ছে, ডেমোক্রেসির নামে ওখানেও কিন্তু গণতন্ত্র আছে, কিন্তু চায়নাতে যারা চীনপন্থী কমিউনিস্ট যারা ছিল বা চীনাপন্থী রাজনীতি এখনো বিশ্বাস করে, তারা কি সেই ওই মাও সেতুংয়ের সমাজতন্ত্র এখনো ওইভাবে চালু রাখছে? এই যে পরিবর্তন গুলোকে যদি ধারণ করতে না পারেন, তাইলে এই রাজনীতি যেগুলো আছে, এই পুরানো ট্রেডিশনাল সনাতনী কথাবার্তা, এগুলো দিয়ে আপনি এখন আর ফালে পানি পাবেন না এবং ওই একটু একটু করে হয়তো বলেই যেতে পারবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে আপনাকে গণতান্ত্রিক চর্চার মধ্যে এই প্রযুক্তি এবং বিশ্বায়ন, এই দুইটাকে অন্তর্ভুক্ত করলে দেখবেন অনেক কিছু আপনাকে পরিবর্তিত নতুন ভাবে করতে হবে। সেই কথাটা যদি আমরা করি, তাইলে আমাদের এই আলোচনাটা একটা দিক যাবে। অনেক ধন্যবাদ প্রফেসর মিজান, আপনি সনাতন বলছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জামানত বাজেয়াপ্ত হচ্ছে কিন্তু নির্বাচিত ইউপি চেয়ারম্যান হচ্ছেন, এটা কি এর মানে কি? জামানত বাজেয়াপ্ত, অসংখ্য প্রার্থীর তারা নির্বাচিত হয়ে যাচ্ছেন, তো জামানত বাজেয়াপ্ত মানেই তো এক ধরনের জায়গা তৈরি হয় যে এই ভোটে এত শতাংশের বেশি মানুষ ভোট দেয় নাই, সে নির্বাচিত হচ্ছে। এইটা কি এইটার কারণ অসংখ্য প্রার্থী হচ্ছে? একটা হতে পারে বুঝতে পারেন ক্ষমতাসীন দল তারা নমিনেশন দিচ্ছে এবং ক্ষমতাসীন দল ভোট পাচ্ছে বা নিয়ে নিচ্ছে, দিচ্ছে, বিনা ভোটে পাস করছে। কিন্তু এর মূল কারণ কিন্তু আরো দূরে, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ যদি শেয়ারে না হয়। কারণ আপনি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলো, কি মনে হয় না নতুন আইন হওয়া দরকার? জামানত যে বাজেয়াপ্ত হবে সে নির্বাচিত হতে পারে না, কিন্তু কাণ্ডজ্ঞান তাই বলে। যার জামানত বাজেয়াপ্ত হয় সে কিভাবে নির্বাচিত হয়? কমন সেন্স কি বলে? আমি জানি না এটা প্রফেসর মিজান এটা জানেন না, যদি একটু বলেন আপনি। শেষ পর্যায়ে আমরা আমি আসলে আমি আলোচনা শুনে আমি কি বলবো, যাই হোক, প্রফেসর মিজানকে আমি মিজানুর রহমান ধন্যবাদ দিই। আমি অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে উনি পরিষ্কার করে বলে দিয়েছেন ভোট টোটের এসব দরকার নেই, এগুলো খামোখা, দীর্ঘমেয়াদী থাকা দরকার। তবে উনি জাপান কিংবা সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়া সম্পর্কে যে তথ্য দিয়েছেন, তথ্যটি সঠিক নয়, এটা আমি বলবো। লিগ ওয়ান ভোটে নির্বাচিত হন, জাপানে বহুবার তাদের সরকার বদল হয়েছে এবং একই দল থাকলো, দলের মধ্যে নেতৃত্ব বহুবার বদল হয়েছে। মালয়েশিয়াতে তো সেই দিন নির্বাচন হয়ে দলের পরিবর্তন ঘটেছে। আমি যেটা বলবো, উনি আন্তরিকভাবে পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমাদের এই সরকারকে ক্ষমতায় রাখতে হবে, ভোট টোট এটা গুরুত্বপূর্ণ না, দীর্ঘদিন হলে ভালো হয়। তবে এরপর এই কারণেই ঠিক আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে ইউনিয়নের যারা এখন নির্বাচন হচ্ছে, সেখানে আমরা শুনছি আওয়ামী লীগেরই একজন প্রার্থী দাঁড়াচ্ছে, তখন তার উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতারা বলছেন এই প্রার্থী দাঁড়ালে কবর পর্যন্ত ব্যবস্থা রাখবে না, স্লোগান দিচ্ছেন। যাই হোক, একটা দেশে যে লুটপাট ছাড়া, ভোটের অধিকার কেড়ে নেওয়া ছাড়া তেমন কোনো সরকার, মানে যখন জনগণের দরকার হয় আর কোনো সরকার নাই। এই যে 27% ভাড়া বৃদ্ধি, আজকের পত্রিকা কালকের পত্রিকা হেডলাইন দেখেন 50% নেওয়া হচ্ছে, ফলে দেশে যে কোনো সরকার ব্যবস্থা নেই, এগুলো থেকে আমরা বুঝি। যেটা আমি সরাসরি পরিষ্কারভাবে মনে করি যে যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য কিংবা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করার জন্য আমার যদি মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে হয়, তাহলে আসলে বাস্তবত এটা রাজনৈতিক দেউলিয়াত্ব, এবং দ্বিতীয়ত এটা যুদ্ধাপরাধীদের রাজনৈতিক শক্তি কিংবা সাম্প্রদায়িক শক্তিকে শেষ পর্যন্ত সাহায্য করে। এই হচ্ছে আমার বক্তব্য। জি খোকন ভাই, লাস্ট 1 মিনিট। আমাদের প্রফেসর মিজান সাহেবের বক্তব্য অনুযায়ী বোঝা গেল যে মানে বর্তমান সরকারের যে আর রাষ্ট্রীয় ক্ষমতায় যে 13 বছর যাবৎ আছেন, ওরা 2041 সালে থাকবেন, ভোটের প্রয়োজন হবে না, তারা গায়ের জোরেই প্রশাসন যন্ত্র ব্যবহার করে যেভাবে। প্রফেসর মিজানের সুবিধা কি?
থাকলে সেখানে উনি সুযোগ সুবিধা পাবেন। উনি তো একবার বলেছেন যে উনি ওই থেকে বিসি থেকে তিনি ওই ইয়েতে ওই যুবলীগের চেয়ারম্যান হতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এবার বলছেন আমি যুবলীগের চেয়ারম্যান ছিলাম, আমি যে 10 সেকেন্ড যুবলীগের চেয়ারম্যান ছিলেন উনি। হ্যাঁ, খোকন ভাই আপনার কাছ থেকে 10 সেকেন্ড নেই। কুদ্দুস ভাই যেমন বললেন না দলীয় দৃষ্টিভঙ্গি থেকে আমরা দেখছি, আর উনি যা বললেন সেটা কোন দৃষ্টিভঙ্গি এতক্ষণ আমি বুঝতে প্রফেসর মিজান 30 সেকেন্ড যদি বলেন, উনি বোধহয় শেষ করতে পারেন না, ভুল ব্যাখ্যা হচ্ছে। আপনাকে ভুলভাবে কোট করা হচ্ছে। হ্যাঁ, আমি যুবলীগের চেয়ারম্যান, অ্যাক্টিং চেয়ারম্যান ছিলাম, আমি হতে চাই নাই। আপনি এটা জানেন না, আপনার অজ্ঞতা এটা। জি, উনি ছিলেন। এটা আমরা মিডিয়াতে দেখেছি আর কি, আপনার বক্তব্য শুনেছি যে আপনি বলেছেন যে আপনি বেশি ভাইস চ্যান্সেলর থেকে বেশি গুরুত্ব আপনার কাছে যুবলীগের, ওটা দেখেছিলাম আর কি, যে হতে পারে। আপনি মনুদ্দিনের আমলে যখন আমি আপনাকে অল ডিউ রেসপেক্ট, আপনাকে সম্মান দিয়ে আমি বলতে চাই, চেয়ারম্যান ছিলাম যুবলীগের, আপনি এটা দেখেন নাই কেন? আমি বলছি ওটা চেয়ারম্যান ছিলেন না, আপনি অ্যাক্টিং চেয়ারম্যান ছিলেন। হ্যাঁ, সেখানে হয়তো কিন্তু আপনি মানে ভারপ্রাপ্ত থেকে আমি মূল চেয়ারম্যান হতে চেয়েছেন কিনা, আপনি চেয়ারম্যান হচ্ছে বেশি মানে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং বেশি মানে গুরুত্ব দিয়েছেন আর কি, এটা মিডিয়াতে দেখেছিলাম, এই জন্যই কথাটা বললাম। মিডিয়াতে ভুল দেখছেন আপনি, মিডিয়া ঠিক বলে নাই। আমি যেটা বলেছিলাম এটা আবার মিডিয়াতে ঠিক না বলে, কিন্তু মিডিয়াতে দেখেছি এটা, আমরা জাতীয় দৈনিকে আসছে বিষয়টি। যাই হোক, আমি যেটা বলছি যে আপনি যেটা বলছেন আমি সংক্ষেপে শেষ করে দিব, সেটা হলো যে এই যে আজকে যে দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে যে আজকে দেশের যে সামগ্রিক যে অবস্থা, দেশের যে গণতন্ত্রের যে বেহাল দশা, আজকে যে সামগ্রিক অবস্থার যে দিন দিন অবনতি হচ্ছে, যেটা আমি এখন একটি কথা আছে, অনেকে ইংরেজিতে বলেন যে অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, মানে নিরঙ্কুশ ক্ষমতা আমাদের জানি যে সর্বগ্রাসীর দুর্নীতির জন্ম দেয়। তার মানে এখন এই নিরঙ্কুশ ক্ষমতাই আমাদের কাল হয়েছে এই সরকারের, যার কারণে তারা ক্ষমতাকে আরও চিরস্থায়ী করার জন্যে এখানে যত রকমের কর্তৃত্ববাদী শাসন এবং অন্যায় অত্যাচার, নিপীড়ন, নির্যাতন এবং ভোটের অধিকার খর্ব করা, এই যে আমি শুধু খালি বলবো ভোটের যে আমি একটু খালি বলবো যে এই যে নির্বাচনটা হলো, এই যে উপনির্বাচন প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপের নির্বাচনে প্রায় 850 ইউপি নির্বাচন হচ্ছে, চেয়ারম্যান নির্বাচন হচ্ছে, সেখানে দেখা যায় প্রায় 49 জন নিহত হয়েছে। বিরোধী দল বলতে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করি না, প্রত্যাখ্যান করেছি, বর্জন করেছি, বলেছি দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন এবং স্থানীয় কোনো নির্বাচন আমরা অংশগ্রহণ করব না। আমরা বলছি নির্দলীয় সরকারের অধীনে একটি স্বাধীন নির্বাচন কমিশন না হলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না, আমাদের স্পষ্ট বক্তব্য। এবং সেখানে আমি যে কথাটি বলতে যাচ্ছি যে ইউপি নির্বাচনে এই পর্যন্ত আমরা দেখলাম যে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা বিজয়ী হয়েছে, মানে আগামী তৃতীয় ধাপে কিন্তু আরও হবে 1500-র মতো হবে, 1500-এর মতো ইলেকশন বাকি রয়েছে। সেখানে অলরেডি 49 জন নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় কয়েক হাজার। এই যে আমরা সারা দেশে এবং যে হুমকি দিচ্ছে, AK-47-এর হুমকি দেওয়া হচ্ছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে তারা বলছে যে মানে যদি ভোট কেন্দ্রে গিয়ে প্রকাশ্যে ভোট না দেওয়া হয় তাহলে তাদেরকে হত্যা করা হবে, এবং যারা বলছে যে নৌকা বিরোধী তাদেরকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হবে না, এই ধরনের অনেক হুমকি দমকি চলে আসছে। এই যে মানুষের জীবন ভোটেই যান না, এটা আপনার তো কনসার্ন কেন? না কনসার্ন, চেয়ারম্যান হচ্ছেন, এই যে সংস্কৃতি চালু হয়েছে, তো এটার পরিণতি কিন্তু ভালো হবে না। কারণ ইতিহাসে দেখা যায় ওয়াকওভার দিয়েছে আমরা, কিন্তু এই নির্বাচনে যাওয়ার কোনো মধ্যরাতের শেষ গীত যদি আপনি গান 1 মিনিটের জন্য, কাজী ফিরোজ রশিদ, শেষ পর্যায়ে আনমিউট করতে হবে প্লিজ। এইটা পার্ট অফ গণতন্ত্র, গণতন্ত্র এতক্ষণ চিৎকার করলো তো, এইটা হচ্ছে গণতন্ত্র, আসল গণতন্ত্র। বৈষম্যের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম। বঙ্গবন্ধু বলছিলেন যে পৃথিবী 2 ভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের দলে। আওয়ামী লীগের শেষ চরিত্র আছে। এখন তো ধনী দরিদ্রের মধ্যে পার্থক্য বেড়ে গেছে অনেক, আকাশ আর পাতাল। ওই যে বলছে না যে পার ক্যাপিটাল ইনকাম জানি কত কইলো, মনে নাই, $2200 হয়ে গেছে, ভারতের চেয়ে বেশি আমাদের। $2200 একজনের হলো পার মান্থ $1,00,000, আরেকজনের হলো পার মান্থ $10। এটাকে 2 দিয়ে যোগ করে 2টা ভাগ দিলে হয় আর কি, যোগ করে। জি, ধনী 22 পরিবারের মধ্যে আমরা যুদ্ধ করেছিলাম। 2200 পরিবার আছে যাদের পেজের ক্যাপিটাল হচ্ছে 1000 কোটি টাকার উপরে, এভারেজ অনেক বেশি।
তা সেই জন্য এত তরতরি বিশ্বের কোনো দেশে কোনো ধনী লোক হয় না ব্যবসা ছাড়া, কোনো ট্রেড লাইসেন্স নাই। চীন না বার্সেলোনা একদিনে ব্যাংকের মালিক হয়ে গেছে, আমাদের টেলিভিশন মালিক হয়ে বসে গেছে। এগুলো আমাদের সামনে আছে। দিস ইজ গণতন্ত্র, একটা দেশ স্বাধীনতার এটা সুফল। আমরা এই গণতন্ত্র চাইছিলাম 90টা আমাদের স্মরণের উপরে আপনারা যা করতেছেন এইগুলো আমরা কিন্তু সাদা কাগজে লিখে রাখতেছি। এইটা যদি গণতন্ত্র হয় আমরা সেই গণতন্ত্রের সামনে রেখেছি, কারণ জনগণ দেখবে যে কারা কি গণতন্ত্র আনলো। অনেক আমরা তো ধন্যবাদ খারাপ কাজ আপনাকে। করছি, আমরা কখনো সাবাই করি না যে আমরা ভালো কাজ করছি, সব আপনারা করছেন। এই যে উপজেলার কথা কেউ বক্তৃতা করলেন, উপজেলার স্টেশনের সৃষ্টি, নাহলে দেশ উপজেলা হইতো না। তা আজকে আমাদের সময় 8,500 কোটি ছিল বাজেট, এখন 6 লক্ষ কোটি টাকা বাজেট। তাই দিয়ে আমরা এখন কি করার কাজ হচ্ছে, এখন আপনারা এইগুলো দেখবেন জনগণকে যদি আমরা ভোগান্তিতে ফেলাই, এই যে হঠাৎ করে পেট্রোল ডিজেল দাম বাড়িয়ে দিলেন, 50% ভাড়া জনগণের কাছ থেকে নিচ্ছেন, যারা দিন আনে দিন খায় তাদের অবস্থাটা চিন্তা করে দেখছেন? এইটা গণতন্ত্র কোনো চ্যাপ্টারে পড়ে না। মানুষকে ভোগান্তি করা, এটা সরকার থাকবে জনগণের বান্ধব সরকার, কিন্তু কয়েকটি লোকের তেলে মাথায় তেল দেবে। একদিনে কত লক্ষ লিটার তাদের জমা ছিল একটা পেট্রোল পাম্পে, একদিনে বড় লোক হয়ে গেছে জানেন? সেই খবর সরকার দিতে পারবে? $2200 তো খবর রাখে পার ক্যাপিটাল ইনকাম। তো কত লিটার কত টাকা এক একজনের ইনকাম করছে একদিনে? জি ফিরোজ ভাই অনেক ধন্যবাদ। আমাদের সময় শেষ। লাস্ট 1 মিনিট যদি বলেন আপনাকে দিয়ে শেষ করব। নির্বাচনের শহীদ নূর হোসেন দিবস, শহীদ নূর হোসেন গণতন্ত্র দিবস, মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক। নির্বাচনের ইতিহাসে যখন আমাদের হানিফ ভাই মেয়র হয়েছিল আর কি, পরের দিন লালবাগে খোকন ভাইরা 1 ডজন লাশ ফালাই দিয়েছিল নির্বাচনের পরের দিন। আর 8জন লাশ ফালাইছিল আর কি। রাউজানের সালাউদ্দিন কাদের চৌধুরী ইলেকশনের আগের দিন ঘুরে ঘুরে বলতো বর্দা ভোট পাইছি, নির্বাচনের দিন কেন্দ্রে যাওয়া দরকার নাই। এগুলির ইতিহাসের প্রভাবটা রয়ে গেছে গা। হ্যাঁ, আপনার শিল্পকলা একাডেমিতে যত কর্মসূচি লিয়াকত আলী লাকীর নেতৃত্বে হয় আর কি, সব কর্মসূচিতে আমি আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে যদি হাজির দিতে চাই, তাহলে আমার রাজনীতি, পরিবার, সংসার কিছুই থাকবে না। প্রচুর প্রোগ্রাম হচ্ছে, কথাবার্তা আছে, থাকতেই পারে সে জায়গাগুলি নিয়ে, কিন্তু যেভাবে বলে যে সব ধ্বংস করে দেওয়া হচ্ছে না। অতীতের যে কোনো সময়ের তুলনায় শিল্পকলা একাডেমি শিল্প সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে প্রচণ্ড অবদান রাখছে। আমি স্পষ্টতই বিশ্বাস করি নূর হোসেনের গণতন্ত্র প্রতিষ্ঠানের রূপ দেওয়ার জন্য আমাদের হারিয়ে যাওয়া বছর শেষে স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, এগুলি চর্চাটা নিয়ে আসা দরকার। আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে আসা দরকার। সময় শেষ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আসবার জন্য, কথা বলবার জন্য। শহীদ নূর হোসেনের আত্মার প্রতি আমাদের সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি এবং তার আত্মার শান্তি পাক এই কামনা করে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিল আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টিকা নিন এবং আমি যেভাবে মাস্ক ব্যবহার করি সবাই সেভাবে মাস্ক ব্যবহার করুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.